আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কলিজার ভাই বোনরা যারা অনলাইনে আছি, আজকে প্রথম আমাদের বিসিএস এর প্রথম ক্লাস 49তম বিসিএস এর লেকচার 1 থেকে আমরা জার্নি শুরু করতে যাচ্ছি এবং আমাদের জার্নিটা হচ্ছে জ্যামিতি দিয়ে শুরু। তো আজকে প্রথম ক্লাস হওয়ায় আমরা ক্লাসটা উন্মুক্ত করেছি। যারা জব মেডিসিনে আজকে আমরা ফ্রিতে ক্লাসটা করব, সবাই একটু ক্লাসটাকে একটু শেয়ার করে দেব। আর বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করতেছি একটু কমেন্ট করে জানিয়ে দেবো। আর যারা আমরা অফলাইনে আছি, আমরা একটু খাতা কলম বের করে ফেলি, কারণ আজকের লেকচারটার টপিকের নাম কি বলেন? বিন্দু রশ্মি। এটাকে আমরা এমন ভাবে জানার চেষ্টা করব, এমন ভাবে বোঝার চেষ্টা করব যাতে করে আমরা এখান থেকে নিজের মতো করে প্রশ্ন নিজেই তৈরি করতে পারি। দেখেন, বিন্দু রশ্মি কোণ থেকে ভাই প্রশ্ন আসার জায়গা শুধু একটাই, কিন্তু তারপরেও আমরা বেসিক ইনফরমেশন গুলো জানার চেষ্টা করব বা মাথায় একটু নোট করে রাখার চেষ্টা করব। এখান থেকে মূলত প্রশ্নই আসবে শুধু পুরকার সম্পর্ক কোণ থেকে। বাদ বাকি যতগুলো জায়গা আছে এগুলো থেকে প্রশ্ন আসবে না বললেও চলে। নর্মাল যে জায়গাগুলো, এগুলো থেকে নর্মালি আমাদের প্রাইমারি, নিবন্ধন বা 10 থেকে 20 গ্রেডের প্রশ্ন আসে। কিন্তু পূরক এবং সম্পর্ক কোণ থেকে আমাদের বিসিএস এ প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট করে, কারণ এখানে প্রশ্ন কঠিন করার অনেক জায়গা আছে। পূরক আর সম্পর্কে আমরা সাধারণভাবে সাধারণ সেন্সে যতটুকু ভাবি, এর থেকে বাইরে অনেক তথ্য জানার আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জ্যামিতির অনেক তথ্য আমরা ভুল জানি, আর এই ভুল তথ্যগুলোকে আমরা আজকে সঠিকভাবে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। কারণ নর্মালি আমরা যখন জ্যামিতি শুরু করি, আমরা গদবাঁধা বিভিন্ন বই বের করি, সংজ্ঞাগুলো মুখস্থ করি, কিন্তু সংজ্ঞাগুলোর মধ্যেও ভুল থাকে। যেমন নর্মালি আপনাকে বেশ কিছু প্রশ্ন করলে আপনি যেভাবে উত্তর দিবেন সেটা হচ্ছে ওই ক্লাস 5 থেকে আমি জ্যামিতিতে যেভাবে মুখস্থ করছি সেম স্টাইল, কিন্তু ওইভাবে মুখস্থ করার কারণে জ্যামিতির ভেতরের যে একটা রস বা রহস্য, এটাকে কিন্তু আমরা ভালোভাবে ফিল করতে পারি না। তো জ্যামিতিকে আমরা এমন ভাবে জানার চেষ্টা করব, এমন ভাবে বোঝার চেষ্টা করব যাতে করে আর জীবনেও কোনোদিন সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন না হয়। অন্তত পক্ষে এতটুকু মাথায় রাখবেন যে জ্যামিতির ভেতরে আপনি যতগুলো সূত্র এই যাবৎকালে মুখস্থ করছেন, এখন থেকে সবগুলোকে আপনি চিরতরে একেবারে বিলীন করে দিবেন। জ্যামিতি হচ্ছে ভাই প্র্যাকটিক্যাল ফিল। আপনি একটা স্ট্রাকচারকে মাথায় জাস্ট ফিল করবেন, অটো সেটার উত্তর, অটো সেটার সেগমেন্ট, অটো সেটার সূত্র আপনার মাথায় ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমরা নর্মালি কি করি? এক গাদি সূত্র দেখি, মুখস্থ করা শুরু করি, আর এই মুখস্থ বিদ্যাগুলো যখন আমরা পরীক্ষার হলে নিয়ে যাই, তখন প্রশ্ন যখন একটু পেঁচাইয়া দেয় তখন কিন্তু আমরা পারি না। ধরেন আপনি একটা সূত্র মুখস্থ করছেন, এই মুখস্থ বিদ্যাটা আপনি পরীক্ষার হলে শতভাগ কি কার্যকর ভূমিকায় পালন করাইতে পারেন? দেখা যায় যে উদ্দীপকের মানগুলো বা উদ্দীপকটা যেটা বা যে প্রশ্নটা আছে, প্রশ্নের মধ্যে দুইটার মান দেওয়া আছে, একটার নাই। তখন মাথা চুলকায় বা আমরা খিটখিটে হয়ে যাই যে কি রে ভাই, কিভাবে ব্যবহার করবো, এটার প্রয়োগটা কি। কিন্তু এটার ভেতরে যদি আপনি প্র্যাকটিক্যাল ভিউটা জানতেন, যেটা নাই অটো সেটা মাথা ধরে ফেলতো, এটা নাই এটা তো এইভাবে বের হবে, কারণ এটার স্ট্রাকচারটাই তো এটা। তো জ্যামিতি পুরো ডিপেন্ডেবল একটা বাহ্যিক স্ট্রাকচারের উপর, একটা চিত্রের উপর। কারণ জমির পরিমাপ বা ভূমির পরিমাপই হচ্ছে কি নর্মালি জ্যামিতি। তো আমরা একেবারে শুরু থেকে জার্নি শুরু করব। আর যারা আমরা অনলাইনে আজকের এই সেশনে যুক্ত হয়েছি, প্রত্যেকে একটু লাইভটাকে শেয়ার করে দিব, কারণ আজকের এই সেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যারা আমরা এর আগে ক্লাস করেছি তাদেরকেও বলবো যে আজকের ক্লাসটা আপনারা করবেন, কারণ বিসিএস এর ক্লাসে অনেক ডেপথ তথ্য আমরা দেওয়ার চেষ্টা করি। অন্যান্য ক্লাসের থেকে বিসিএস এর ক্লাসগুলো অনেক বেশি ইনফরমেটিভ হয়। কারণ বিসিএস এর ক্লাস এই জন্য ইনফরমেটিভ হয়, কারণ বিসিএস এর নর্মাল মেথডে আমি শুধু পড়াশোনা করে বিসিএস প্রিলিতে কখনোই টিকতে পারবো না। আমার বেসিক অনেক হাই লেভেলের হইতে হবে। সো হাই লেভেলের ডেপথ বেসিক থেকে আমরা জানার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করব। যাই হোক, আমরা আমাদের সেশনে চলে যাই। তো প্রথমত আমরা একদম বেসিক থেকে শুরু করব। যদি বেসিক থেকে শুরু করি, জ্যামিতির একেবারে উৎপত্তিতে যাওয়ার আগে আমরা জ্যামিতি শব্দের অর্থটাও জেনে নেই। আমরা সবাই জানি জ্যামিতি। বলেন, জ্যা শব্দের অর্থ কি? জ্যা শব্দের অর্থ কি? ভূমি। জ্যা শব্দের অর্থ ভূমি। আমরা সবাই জানি যে জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি, আর মিতি শব্দের অর্থ কি? পরিমাপ। তাইলে গিয়ে কি দাঁড়াইলো? ভূমির পরিমাপ। ভূমির পরিমাপ। এই ভূমির পরিমাপকে আমরা কি বলবো? জ্যামিতি বলবো। তো এই জ্যামিতি বেসিক্যালি খ্রিস্টপূর্ব 300 সালে আমাদের ইউক্লিড দ্য এলিমেন্ট গ্রন্থে সর্বপ্রথম আলোচনা করে। বা এটা অনেক আগের ঘটনা। ইউক্লিড তো আমরা তো জানি যে ইউক্লিড হচ্ছে জ্যামিতির এক কথায় যত ভেতরের রস রহস্য সবকিছুকে উদ্ঘাটন করে কে? ইউক্লিড।
তো উনি হচ্ছে খ্রিস্টপূর্ব 300 সালে এটা দ্য এলিমেন্ট নামে একটা গ্রন্থ আছে, সেখানে সে উপস্থাপন করে এবং সেখানে সে ব্যাখ্যা করে এবং সে সেখানে তার যে গবেষণার জিনিসগুলো সেখানে লিপিবদ্ধ করা শুরু করে। এরপরে আমরা যদি আমাদেরকে একটা নর্মালি প্রশ্ন করা হয়, আমাকে যদি এরকম প্রশ্ন করা হয় যে জ্যামিতি সর্বপ্রথম আলোচনা করা হয় কোথায়, তাহলে আমরা কি বলবো বলেন তো? জ্যামিতি সর্বপ্রথম, একটু নোট করে ফেলবো সব খাতায়, হ্যাঁ, জানা জিনিস তারপরে নোট করব। জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা করা হয়? আলোচনা করা হয়। যদি বলতো কোন গ্রন্থে আলোচনা করা হয়, তাহলে কিন্তু হয়তো দ্য এলিমেন্ট। দ্য এলিমেন্ট কে আলোচনা করে? কি হইতো? ইউক্লিড। কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হয় জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা করা হয়, কোথায় মানে কোন দেশকে মেনশন করা হয়েছে, কোন দেশকে বা কোন একটা স্থানকে মেনশন করা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তরটা কি? একটু সবাই যারা অনলাইনে আছি একটু দ্রুত গতিতে আমরা এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। বলেন, জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা করা হয়? উত্তর কি হবে? আমরা নরমালি এখানে দুইটা উত্তর জানি, একটা গ্রিস, একটা মিশর। কিন্তু কোনটা উত্তর হবে এখানে একটা দ্বন্দ্ব আছে, কনফিউশন আছে। দেখবেন ম্যাক্সিমাম বইয়ের মধ্যে গ্রিস দেওয়া, আবার কিছু কিছু বইয়ের মধ্যে কি দেওয়া? মিশর দেওয়া। মিশরও উত্তর, গ্রিসও উত্তর। কিন্তু যদি কখনো কোনো অপশনে দেখেন মিশরও আছে, গ্রিসও আছে, মিশরও আছে, তাইলে সেক্ষেত্রে প্রায়োরিটি দিবেন মিশরকে। কাকে? মিশরকে। যদি মিশর না থাকে তাহলে সেক্ষেত্রে কাকে প্রায়োরিটি দিবেন? গ্রিসকে। যদি কোনো কারণে দেখেন ক নাম্বারে আছে মিশর আর খ নাম্বারে আছে গ্রিস, এই দুইটাই যদি অপশনে থাকে সেক্ষেত্রে গ্রিস প্রায়োরিটি পাবে না, প্রায়োরিটি পাবে কে? মিশর। কথা বুঝতে পারছি? অথবা যদি গ্রিস ক নাম্বারেও থাকে তারপর আমরা ওকে টিক দেব না, ঠিক দেবো কাকে? মিশর। মিশর অপশনে থাকলে মিশর রাইট, আর যদি মিশর অপশনে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রাইট দেবো কাকে? গ্রিসকে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাইলে আমরা দুইটা থাকলে মিশরে টিক দেব এক্স্যাক্টলি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা করা হয়? মিশরে। কোথায় আলোচনা করা হয়? মিশরে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে জ্যামিতি কোন গ্রন্থে আলোচনা করা হয় সর্বপ্রথম? দ্য এলিমেন্ট। দ্য এলিমেন্ট। দ্য কত খ্রিস্টপূর্ব? 300 খ্রিস্টপূর্ব 300 সালে। খ্রিস্টপূর্ব 300 সালে। কথা বুঝতে পারছি? অনেক আগের ঘটনা, তাই না? এবং দ্য এলিমেন্টে সর্বপ্রথম এটাকে আলোচনা করা হয়। যাই হোক, তো আমরা যদি এর পরে একেবারে শুরু থেকে জার্নিটা করি, তো আমরা একেবারে বিন্দু থেকে জার্নি শুরু করতেই পারি। হ্যাঁ, মিস্টার বিন্দু। তো আমরা সবাই জানি বিন্দু কি? বিন্দু এমন একটা জিনিস, এই যে একটা বড় হলাইলাম, এটা একটা কি? বিন্দু। তো আমরা যখন বিন্দুকে চিন্তা করব তখন বিন্দুর অবস্থানটা ঠিক এরকম। এই বেটার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই, আছে শুধু কি? ওর একটা নিজস্ব অবস্থান। তাহলে এর একটা বৈশিষ্ট্য আমরা লিখে নিই, এর দৈর্ঘ্য। এগুলো আমাদের সবার জানা জিনিস, তারপরে নোট করবো খাতায়। কেন নোট করব? লিখলে মনে থাকবে। আর খাতায় একটা গুছালো ইনফরমেশন থাকলে আমরা পরীক্ষার আগের দিন শুধু চোখ বুলাই চলে যেতে পারবো। তাহলে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনটি নেই, কোনটি নেই। শুধুমাত্র কি রয়েছে? অবস্থান রয়েছে। কি রয়েছে? অবস্থান রয়েছে। শুধুমাত্র অবস্থান রয়েছে। এরপরে যদি আমরা চিন্তা করি তল, এই তলের ক্ষেত্রে আমরা কি ইনফরমেশন মনে রাখবো সেটাও একটু আমরা নোট করে নিই। বিন্দুর পরে আমরা তল, হেডিং দিব তল। বিন্দুর পরে আমরা হেডিং দিব তল। তো আমরা যদি তল হেডিং দেই, যারা অনলাইনে আছি দ্রুত নোট করার চেষ্টা করব। তল, দেখেন, ধরেন আমার কাছে এই যে বইটা যে আছে, এই বইয়ের এই অবস্থানটাই একটা তল, রাইট? এই অবস্থানটাই কি একটা তল। তো এই অবস্থানটা যদি তল হয় তাহলে বড় যে অবস্থান, যেটা দৈর্ঘ্য সবচেয়ে বড়, সেটাকে আমরা নরমালি বলি দৈর্ঘ্য, আর যেটা কম সেটাকে আমরা কি বলি? প্রস্থ। তাহলে এই বেটার কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ, এই যে তল কিন্তু এই যে এটা শুধু এই যে এতটুকু অংশ, কিন্তু এই বেটার উচ্চতা খুঁজে পাবেন না। কি খুঁজে পাবেন না? তার মানে এর কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু কি নেই? উচ্চতা নেই। তাইলে আমাকে যখনই তলের কথা বলবে
তখন আমি বুঝে যাব যে এই তলের দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, কিন্তু কি নেই, কিন্তু উচ্চতা নেই, কিন্তু উচ্চতা নেই। তার মানে এর কোনো উচ্চতা নেই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, তলের দৈর্ঘ্য প্রস্থ রয়েছে কিন্তু এর উচ্চতা নেই। এবার আসে, এবার আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে কথা বলতে বলবে, সেটা হচ্ছে রেখা, রশ্মি এবং কি রেখাংশ। এই রেখা, রশ্মি, রেখাংশ এই তিনটা জায়গা থেকে কিন্তু সবসময় প্রশ্ন ধরে। এখান থেকে নর্মালি প্রশ্ন কখনো মিস করে না, কিন্তু এই তিনটা জায়গার ইনফরমেশনকে আমরা গুলাই ফেলি। পরীক্ষার হলে আমরা অনেক সময় রেখাংশকে রশ্মির বৈশিষ্ট্য নিয়ে যাই, আবার রশ্মির বৈশিষ্ট্যটাকে আমরা অনেক সময় রেখার মধ্যে নিয়ে চলে আসি, একটা কনফিউশন তৈরি করি। এই কনফিউশন গুলো আমরা একটু দূর করার চেষ্টা করি। আমরা হেডিং দিব কি? প্রথমত আমরা দিব হচ্ছে রেখা, এরপরে আমরা দিব হচ্ছে রেখাংশ, এরপরে আমরা দিব হচ্ছে রশ্মি। এই তিনটা জিনিসকে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। তো একটু নর্মালি থিঙ্কিং করি, একটু নর্মালি থিঙ্কিং করি। নর্মালি থিঙ্কিংটা হচ্ছে এরকম যে আমরা রেখা, রেখাংশ, রশ্মি এই তিনটার মধ্যে সবার আগে যাকে মাথায় রাখবো সে বেটা হচ্ছে রেখাংশ। একে মাথায় রাখলে অটো এই দুটার বৈশিষ্ট্য আমার মাথা অটো ক্রিয়েট করে ফেলবে। কথা কি বুঝতে পারছি? কিভাবে ভাইয়া? দেখেন, রেখাংশ এই কথাটাকে যদি আমরা ভাঙি কয়টা জিনিস পাই দেখেন তো। একটা রেখা আর একটা কি অংশ, একটা রেখা আর একটা অংশ। তো নর্মালি চিন্তা করেন, একটা রেখার একটা অংশ মানে কি নির্দিষ্ট একটা অবস্থান। আমরা অনেক সময় বলি না যে আমার বাবার 10 বিঘা জমি আছে, আমি 2 বিঘা ভাগে পাবো। এই যে 2 বিঘা, এটা কি একটা নির্দিষ্ট অংশ হয়ে গেল না? তো এরকম একটা নির্দিষ্ট অংশ যখন আমরা ব্যবহার করব তখন তাকে আমরা বলবো রেখাংশ। রেখার মধ্যে একটা নির্দিষ্ট অংশ, রেখার মধ্যে একটা নির্দিষ্ট। তাহলে এই যে নির্দিষ্ট অংশ হওয়ার কারণে এর দুই পাশে দুইটা দেখেন সীমানা রয়েছে। এই দুই পাশে দুইটা সীমানাকে বলা হয় দুই পাশে দুইটা প্রান্তবিন্দু। দুই পাশে দুইটা, তাহলে এর 1 নাম্বার বৈশিষ্ট্য আমাকে যদি কখনো প্রশ্ন করে যে এর প্রান্ত বিন্দু কয়টি, তাহলে আমরা কি বলবো? এর প্রান্ত বিন্দু হচ্ছে 2টি। 2 নাম্বার বৈশিষ্ট্যে আমাকে যদি বলা হয় যে দৈর্ঘ্য কি, ওই যে আমার বাবার 10 বিঘা জমি আছে, আমি ভাগে পাইলাম 2 বিঘা, এটা কি নির্দিষ্ট না? লিমিটেড জমি না? তো এখানেও দৈর্ঘ্যটা কি লিমিটেড না? লিমিটেড হইলে দৈর্ঘ্য কি হবে? সসীম বা নির্দিষ্ট। সসীম বা নির্দিষ্ট। তাহলে আমরা বলবো এর দৈর্ঘ্য সসীম বা নির্দিষ্ট, বা নির্দিষ্ট। এর দৈর্ঘ্য সসীম বা নির্দিষ্ট। ওকে, এবার আসেন, যদি আপনার প্রশ্ন এবার করে রেখা, তাহলে বুঝতেই পারছেন যে এই বেটা রেখা এমন একটা জিনিস, এই বেটা সারা জীবন কি চলতেই থাকে। এখানে কিন্তু একটা কথা আছে, এখানে আমরা একটা ভুল ইনফরমেশন জানি। আমরা নর্মালি বলি না যে রেখার কোনো কি নাই, এই কথাটা কি রাইট? এটা রং। কেন রং? এইভাবে বলতে হবে। দেখেন, রেখারও প্রান্তবিন্দু আছে, কিন্তু ওর প্রান্তবিন্দু দুইটা দুই পাশে চলমান, সারা জীবন চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, স্থির কোনো প্রান্তবিন্দু নাই। মানে প্রশ্নটা হবে এরকম যে রেখার কোনো স্থির প্রান্তবিন্দু নেই। কিন্তু এই যেমন দেখেন, এখানে কিন্তু প্রান্তবিন্দু যে দুইটা আছে, এই দুইটা কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে। কি হয়ে গেছে? কিন্তু নর্মালি রেখারও প্রান্তবিন্দু ছিল, কিন্তু এই প্রান্তবিন্দু গুলো কেমন আমি বলি, ধরেন এরকম একটা জায়গা, আপনি এই জায়গাটা মার্বেল যদি ফালাই দেন, মার্বেল করতে 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 চলতেই থাকবে না? মার্বেলের কি মানে, ধরেন এই জায়গাটা আনলিমিটেড, তাহলে মার্বেলটা আনলিমিটেড চলবে, কারণ একে এমন একটা অবস্থান তৈরি করে দিচ্ছে যে চলতেই থাকবে, রাইট? তো এখানে এই রেখার ক্ষেত্রেও প্রান্তবিন্দু ছিল, কিন্তু এর প্রান্তবিন্দু গুলো সারা জীবন চলমান, স্থির কোন প্রান্তবিন্দু। তাহলে উত্তরটা হবে এরকম, যদি আমাকে বলে যে এর কি নেই, আমরা বলবো এর স্থির কোন প্রান্তবিন্দু নেই, নট এর কোন প্রান্তবিন্দু নেই, আমরা বলবো এর স্থির কোন প্রান্তবিন্দু নেই। তাহলে বলবো এর স্থির কোন
প্রান্ত বিন্দু নেই, এর স্থির কোনো প্রান্ত বিন্দু নেই। 2 নাম্বার বৈশিষ্ট্য, যেহেতু এর স্থির কোনো প্রান্ত বিন্দু নেই, দুই পাশে দুইটা প্রান্ত বিন্দু সারা জীবন চলতেই আছে, তাহলে দৈর্ঘ্য কি? অসীম। দৈর্ঘ্য কি? অসীম। তাহলে দৈর্ঘ্য হচ্ছে অসীম বা অনির্দিষ্ট, বা অনির্দিষ্ট, অসীম বা অনির্দিষ্ট। এবার আসেন আমরা যদি রশ্মি নিয়ে কথা বলি, খুব মনোযোগ দিব। রশ্মি হচ্ছে আমাদের নাসির স্যারের মতো। আমাদের নাসির স্যারকে তো মোটামুটি আমরা চিনি। নাসির স্যার, ধরেন এই হচ্ছে আমাদের নাসির স্যার। নাসির স্যার কি করতেছে? বাসায় ওয়াদা করে গেছে, আমাদের সবাইকে বলতেছে যে আমি বিয়ে করিনি, তাতে কি হয়েছে, আমি আমার বউ এখন বের হইলাম, আমি যতক্ষণ না পর্যন্ত আমি আমার বউকে খুঁজে পাবো ততক্ষণ না পর্যন্ত আমি বাসায় আসবো না। বিয়ে না করে সে বউ খুঁজতে গেল। তো এই যে নাসির স্যারের বাসা, নাসির স্যার তার বাসা থেকে বের হইলো। বের হওয়ার পর সে তার বউয়ের খোঁজে বের হইলো। ভাই, বিয়ে না করলে কি বউ খুঁজে পাওয়া যায়? যেখানে সুন্দর মেয়ে দেখে, নাসির স্যার বলে তুমি কি আমার বউ? নাসির স্যার উল্টা আরো কি খায়, ডট ডট। যাই হোক, তো এই যে ব্যাপারটা হচ্ছে, এই নাসির স্যার তার বাসা থেকে যে বের হইলো, তার বাসা তার একটা প্রান্ত বিন্দু, কিন্তু সে যে উদ্দেশ্যে বের হয়েছে এই উদ্দেশ্য জীবনেও সফল হবে কেন? কারণ সে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে হল্যান্ড, যে দেশেই যাক না কেন কোনো সমস্যা নাই, সে তার বউ খুঁজে পাবে না। তার মানে সে সারা জীবন চলতেই থাকবে, সে আর বাসায় ব্যাগ আসতে পারবে না। কারণ সে ওয়াদা করছে যে যতক্ষণ না পর্যন্ত আমি আমার বউ পাবো ততক্ষণ না পর্যন্ত আমি কি করব? বাসায় ব্যাগ আসবো। তার মানে এই যে নাসির স্যার তার বাসা, নাসির স্যারের বাসা হচ্ছে তার একটা প্রান্ত বিন্দু। তাহলে আমরা যদি এখানে বলি এর প্রান্ত বিন্দু কয়টি? একটি। নাসির স্যারের বাসা হচ্ছে নাসির স্যারের প্রান্ত বিন্দু। হ্যাঁ, সে যদি বিয়ে করতো তাহলে তার শ্বশুর বাড়ি আরেকটা প্রান্ত বিন্দু হইতো, তাহলে কিন্তু হয়ে যেত সেটা রেখাংশ। কি হয়ে যেত? রেখাংশ। তাহলে আমরা এটাকে এখানে বলতে পারি যে এর একটি প্রান্ত বিন্দু রয়েছে, এর একটি প্রান্ত বিন্দু রয়েছে, এর একটি প্রান্ত বিন্দু রয়েছে। আমরা যদি 2 নাম্বার বৈশিষ্ট্যে এসে বলি, বলেন একটু মনোযোগ দেন, আমরা যদি 2 নাম্বার বৈশিষ্ট্যে এসে বলি এর দৈর্ঘ্যটা কি হবে? যেহেতু এক পাশে তীর, ওই যে নাসির স্যার সারা জীবন চলতেই আছে বইয়ের খোঁজে, বউ তো আর পাবে না, তার মানে সে সারা জীবন চলতেই থাকবে। সারা জীবন যে চলতে থাকে তার দৈর্ঘ্য কি হয়? অসীম। দৈর্ঘ্য কি হয়? অসীম বা অনির্দিষ্ট। তাইলে এখানেও আমরা বলতে পারি এর দৈর্ঘ্য হচ্ছে অসীম বা অনির্দিষ্ট, অসীম বা অনির্দিষ্ট। তাহলে আমরা এই 3টা আশা করছি আমরা ক্লিয়ার। আমাদের মনে রাখবো আমরা রেখাংশ দিয়ে, তাইলে আর এই 3টার বৈশিষ্ট্য কখনো তারতম্য ঘটবে? রেখাংশ একটা নির্দিষ্ট অংশ। তাহলে একটা নির্দিষ্ট অংশ কোত্থেকে নেই? রেখা থেকে। তাহলে রেখা কি? রেখা যার কোনো প্রান্ত বিন্দু নাই, স্থির কোনো প্রান্ত বিন্দু, যার প্রান্ত বিন্দু নাই তার দৈর্ঘ্য অসীম। রশ্মি কি? নাসির স্যার বাসা থেকে বের হইলো, বউ খুঁজে পাইলো না, তাহলে এই যে একটা প্রান্ত বিন্দু, দৈর্ঘ্য অসীম, শেষ। এতটুকু আমরা কি ক্লিয়ার? বুঝতে পারছি? এবার আমাদের আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসে, এবার আমাদেরকে আরেকটা জায়গা থেকে প্রশ্ন করে, সেটা হচ্ছে সমান্তরাল রেখা। কি রেখা? এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি কারা কারা একটু এক্সপার্ট। ধরেন আপনার আমি একটা প্রশ্ন করলাম, বললাম যে ত্রিভুজ কাকে বলে? বলেন দেখি, ত্রিভুজ কাকে বলে? বলেন। 3টি বাহু। বাহু কোত্থেকে পাইলেন? হ্যাঁ, 3টি বাহু সীমাবদ্ধ ক্ষেত্র। এই 3টা বাহুটা কোত্থেকে পেলেন? জ্যামিতি থেকে আমি কোনো বাহু আলোচনা করছি? এই যে লাইনে আসছেন। বেসিক্যালি বাহুর আর একটা অনুরূপ নাম, যেটার জ্যামিতিক নাম, সেটা হচ্ছে একটা রেখাংশ। নির্দিষ্ট এরকম 3টা অংশ দ্বারা একটা সীমাবদ্ধ ক্ষেত্র যখন তৈরি হয় তখন তাকে আমরা কি বলি? ত্রিভুজ বলি। যদি আপনাকে কেউ বলে যে ত্রিভুজ কাকে বলে, তা আপনি জেনুইন সংজ্ঞা যদি বলতে চান, বাহু না বইলা, বাহু আসলে রেখাংশের আরেকটা অনুরূপ নাম। বেসিক্যালি জ্যামিতিক নাম হচ্ছে রেখাংশ। জ্যামিতিক নাম কি? আপনি এভাবে বলতে পারেন যে 3টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। 4টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন একটু মনোযোগ দিই আমরা। এবার আসেন আমরা যদি সমান্তরাল রেখা নিয়ে কথা বলি। আবার ধরেন আপনারা কোণ বললাম, কোণ কাকে বলে বলেন তো? সারা জীবন মুখস্থ করছেন কথার কথা, এখন কিন্তু কোণের সংজ্ঞা দেওয়ার কথা। দেখেন, 2টা নাসির স্যারের যদি একটা অবস্থান হয় তখন তাকে কোণ বলে। তার মানে কি? 2টি রশ্মির
একটি প্রান্ত বিন্দু হলে এদের মধ্যবর্তী অবস্থানকে কি বলে? ভাই জ্যামিতিতে এই রেখারশ্মি রেখাংশ এই তিনটার উপর নির্ভরশীল সবকিছু। কথা বুঝতে পারছি? একটু পরে যখন আমি আপনাদের প্রশ্ন করব, বলেন তো কোন কত প্রকার, তা উত্তর দিতে পারবেন না। বলেন তো কোন কত প্রকার, দেখে কে বলতে পারেন? কি ভেদে কোণের তো ত্রিভুজে ভেদ আসে? কোন কত প্রকার? বললাম যে মূলত কোন কত প্রকার? কত? 3 প্রকার, 4 প্রকার? হ্যাঁ, দেখছেন পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমরা অথেন্টিক সংজ্ঞাটা বা অথেন্টিক জিনিসটাই জানি না। কোন কত প্রকার, দেখেন এটা একটু হালকার উপর ঝাপসা আপনারা একটু বলে যাই। দেখেন আপনাকে যখন প্রশ্ন করলো কোন কত প্রকার, আপনি বলতেছেন 3 প্রকার। কেমনে বলতেছেন? আপনি বলতেছেন সূক্ষ্মকোণ, স্থূলকোণ আর সমকোণ, রাইট? আচ্ছা, আপনার আমি প্রশ্ন করলাম কোন কত প্রকার, আর আপনি উত্তর দিয়ে দিলেন জ্যামিতিক কোণ কত প্রকার। আরে মিয়া, কোণ 2 প্রকার, একটা জ্যামিতিক কোণ আর একটা ত্রিকোণমিতিক কোণ। যদি আপনারে প্রশ্ন করে প্রশ্নটাকে ধার্স দেখবেন যে আসলে প্রশ্নটা কোন অ্যাঙ্গেলে করছে। ত্রিকোণমিতিক কোণ হয় না, চতুর্ভাগের কোণ হয় না, প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে যে ঘুরতে 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 ইনফিনিটি পর্যন্ত কোণ তৈরি করে, হয় না? তা আপনাকে যখন বলবে কোন কত প্রকার, আপনি বলবেন 2 প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। নট কোণ 3 প্রকার, জ্যামিতিক কোণ 3 প্রকার। যদি আপনাকে প্রশ্ন করে যে জ্যামিতিক কোণ মূলত কত প্রকার, তাইলে বলবেন 3 প্রকার, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, স্থূলকোণ আর সমকোণ। বুঝতে পারছি? তো অনেক তথ্য জানি আমরা, আবার কি অনেক তথ্য জানা সত্ত্বেও ভুল হয়। যাই হোক, আমরা আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হইতে পারবো। তো আমরা এবার হেডিং দেই সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা, হেডিং দেই সমান্তরাল রেখা। দেখেন যখন আপনাকে সমান্তরাল রেখার কথা বলবে, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। তো এই হচ্ছে আমার একটা রেখা, আর এই হচ্ছে আমার একটা রেখা। বলেন এটা কি সমান্তরাল রেখা বলবো? কেন বলবো না? সমান্তরাল কথার মধ্যেই, ভাষাটার মধ্যেই আছে কি, দেখেন সমান্তরাল। তার মানে দুইটা রেখার মধ্যবর্তী অবস্থান সব সময় সমান হইতে হবে। কি হইতে হবে? এই যে একটা রেখা আর এই যে একটা রেখা, এখানে যদি এর মধ্যবর্তী দূরত্ব হয় 10 মিটার, তাহলে এখানেও কত মিটার ভাইয়া? 10 মিটার। এই সমান্তরাল রেখা। এখন একটা রেখা যদি কোনো কারণে বড় হয়, একটা রেখা যদি ছোট হয়, তাও সমস্যা নাই, তাও সমান্তরাল রেখা, কিন্তু মধ্যবর্তী দূরত্ব কি হইতে হবে? সমান হইতে হবে। মধ্যবর্তী দূরত্ব কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে এই সমান্তরাল রেখার শুধু একটাই বৈশিষ্ট্য, দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় কি হবে? সমান হবে। তাহলে লিখি আমরা, দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব সব সময় সমান। তাহলে দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব সব সময় সমান হলে তখন তাকে আমরা বলবো সমান্তরাল রেখা। তখন তাকে আমরা কি বলবো? সমান্তরাল রেখা। এবার আসেন একটা ব্যাপার নিয়ে আসি আমরা এখানে। প্রশ্ন করবে, অনেক ইনায়ে বিনায়ে প্রশ্ন করে আপনার মাথারে প্যাসে ফালানোর চেষ্টা করবে। আপনার এইভাবে প্রশ্ন করবে, বলবে দুটি ট্রেন একে অপরের থেকে 20 মিটার দূরত্ব বজায় রেখে সমান্তরালে চলমান। আবার আগডুম বাগডুম ঘোরাডুম অনেক মান দিবে, দিয়ে মনে হবে যে একেবারে অবিকল একটা ম্যাথ করা যাবে। আর শেষে গিয়ে প্রশ্ন করবে, এরা যদি সংঘর্ষে লিপ্ত হতে চায় তাহলে কত মিটার দূরত্বে গিয়ে সংঘর্ষে লিপ্ত হবে। দেখেন, যদি প্রশ্নের মধ্যে সমান্তরাল কথাটা শুধু উচ্চারিত দেখেন, চোখটা বন্ধ করে দিবেন আর বলবেন দুইটা ট্রেন সমান্তরালে চলুক, আর যাই চলুক না কেন এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় এরা সমান বজায় রেখেই সারা জীবনকে চলতে থাকবে। কিন্তু ওরা কি করে, মাঝে মধ্যে এমন কিছু মান দিয়ে দেয়, মনে হয় যে ম্যাথটাকে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে করা সম্ভব। আবার এমন ভাবে প্রশ্ন করে যে যদি ট্রেন দুটি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে কয়বার সংঘর্ষে লিপ্ত হতে পারে, কিন্তু সামনে আবার প্রশ্নে উচ্চারণ করে রাখছে সমান্তরাল। ভাই সমান্তরাল কথা যদি উচ্চারণ করে আর দুইটা ট্রেন যদি চলমান থাকে, এরা কি সারা জীবন যদি চলতে থাকে তাও কি সংঘর্ষে লিপ্ত হবে? সমান্তরাল মানেই হচ্ছে দুইটা ট্রেনের মধ্যবর্তী দূরত্ব সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সারা জীবন চলতেই থাকবে, কখনো দূরত্বের কম বেশি হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে সমান্তরাল রেখা মানেই হচ্ছে দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হবে। আর আমরা এটাও খুব ভালোভাবে জানি। এখন যদি আপনার আমি প্রশ্ন করি বক্ররেখা, এই ভাই বক্ররেখা মানে কি?
বক্ররেখা মানে এটা লেখার দরকার নেই, জাস্ট জেনে রাখি। এক জায়গায় কম, এক জায়গায় বেশি, এক জায়গায় কম, এক জায়গায় বেশি, এক জায়গায় কম, এক জায়গায়। বক্ররেখা মানে হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব কখনোই সমান হবে না। মধ্যবর্তী দূরত্ব কখনোই সমান হবে না। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাই। হ্যাঁ, এবার হবে খেলা, যেখানকার বেসিক জিনিসগুলো আমাদের প্রশ্নে আসার সম্ভাব্যতা আছে। এবার আমরা কথা বলবো মিস্টার কি নিয়ে? কোণ নিয়ে। বলেন কোণ কাকে বলে? একটু আগে শিখে আসলাম কোণ কাকে বলে। দেখেন তো কি আঁকছি আমি, দুইটা কি নিছি? রশ্মি। কি নিছি? রশ্মি। দুইটা রশ্মির কয়টা প্রান্তবিন্দু? একটা প্রান্তবিন্দু হলে এদের মধ্যবর্তী অবস্থানটাই কি তৈরি করছে? কোণ তৈরি করছে। তাহলে এখানে কি সংজ্ঞাটার মুখস্থ করার দরকার আছে? আপনি এভাবে চিন্তা করবেন যে দুটি রশ্মির একটি প্রান্তবিন্দু হলে এদের মধ্যবর্তী অবস্থানকে কি বলে? কোণ বলে। সুন্দর করে নিজের মতো করে লিখবেন, দুটি রশ্মির একটি প্রান্তবিন্দু হলে এদের মধ্যবর্তী অবস্থানকে কি বলে? এদের মধ্যবর্তী অবস্থানকে কোণ বলে। শেষ। তাহলে দুটি রশ্মির একটি প্রান্তবিন্দু হলে এদের মধ্যবর্তী অবস্থানকে কি বলে? কোণ বলে। ওকে। ময়মনসিংহে আমাদের হচ্ছে 8 তারিখ শাখা উদ্বোধন হবে। 8 তারিখে সবাই চলে আসবেন, 8 তারিখ বিকাল 3টায়। ময়মনসিংহ শাখায় এখন আপনারা অফলাইনে সরাসরি ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ। যারা অনলাইনে আছে তাদের জন্য বললাম। আচ্ছা, এতটুকু ক্লিয়ার ভাইয়া? এতটুকু লেখা শেষ না? এবার আসেন কোণ। ভাই সাধারণ কোণ গুলো থেকে জীবনে প্রশ্ন আসে না, তারপরেও যদি আসে সেজন্য আমরা একটু উপরে উপরে শর্তগুলো জেনে নিই। হ্যাঁ, তবে কোণ থেকে শুধু প্রশ্ন আসে পূরক আর সম্পূরক। এই পূরক সম্পূরকে অনেকভাবে প্রশ্ন পেছানো যায়। আমি সবভাবে প্রশ্ন পেঁচাই আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ পূরক সম্পূরকে আমি যদি প্রশ্ন পেঁচাই পেঁচানোর শেষ নাই। কিন্তু আমরা নর্মালি ভাবি পূরক মানে কি 90, সম্পূরক মানে কি ভুয়া কথা। এই দুটা জানার কারণে আমরা ভুল করি। কারণ আমাকে যখন প্রশ্ন করা হয়, বলেন তো একটি পূরক কোণের অর্ধেকের মান কত? অর্ধেকের মান কত? 45। এই যে 45 যখন অপশনে টিক দিয়ে চলে আসলেন তখনই তো 5টা খাইলেন। কারণ কি? কারণ আপনি শিখছেন কি পূরক মানে 90 আর অর্ধেক বলছি মানে ভাগ 2। ভাগ করলে আসলে কত? 45। কিন্তু আলটিমেটলি উত্তর কত? 45। 45 না, উত্তর আসবে 30। কিন্তু কেন 30 আসবে, কেন উত্তরটা আমরা একটু পরে জানতে পারবো। তার আগে আমরা একটু কোণের স্বাভাবিক কোণগুলো সম্পর্কে একটু জেনে নিই। দেই একটু হেডিং, সূক্ষ্ম কোণ আমরা সবাই জানি, এগুলো সবার জানা জিনিস, তারপরে একটু আলোচনা করে দেই। আমরা সবাই জানি সূক্ষ্ম কোণ মানেই হচ্ছে যে এখানে এমন একটা কোণ, শর্ত সাপেক্ষে যদি আমরা বলি এই কোণটার মান 0 ডিগ্রি থেকে বড় হবে এবং কি 90 ডিগ্রি থেকে কি হবে? ছোট হবে। এরপরে যদি আমরা বলি সমকোণ, তাইলে সমকোণের ক্ষেত্রে আমরা সবাই জানি এখানে কোণটা কত ডিগ্রি হবে? শর্ত সাপেক্ষে কি থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আপনারা কি কেউ বলতে পারবেন যে সমকোণ আসলে কিভাবে উৎপত্তি হয়? সমকোণের অথেন্টিক কেউ কোনো সংজ্ঞা দিতে পারবেন? দেখি কেউ, এনি পারসন? খাড়া অবস্থাও বলা যাবে না, লম্বও বলা যাবে না। বেসিক্যালি লম্ব, এটা তো চাঁদা দিয়ে মেপে তার অবস্থানটা দেখছে সোজা, তারপরে বলছে লম্ব। লম্ব কথাটাও পরে আসছে, রশ্মি কথাটা লম্বিক অবস্থানে বা খাড়া অবস্থায় থাকবে এটাও পরে আসছে, বা উচ্চতা ভিত্তিক আসবে এটাও পরে আসছে। বেসিক্যালি ভাষাটা এরকম, এটা লেখার দরকার নেই, যা জানার জন্য বলতেছি। ওকে, যদি আপনাকে কোনো কারণে ভাইভাতে জিজ্ঞেস করে যে আসলে সমকোণের উৎপত্তি কিভাবে হয়েছে বলো, এখন আপনি তো সারা জীবন শিখছেন যে 90 ডিগ্রি কোণকে কি বলে, কিন্তু এটা তো চাঁদার একটা মাপ। চাঁদা দিয়ে আমরা দেখছি যে 90 ডিগ্রি কোণকে মাপলে চাঁদার মাপে কত ডিগ্রি পাওয়া যায়। এই জন্য আমরা বলি 90 ডিগ্রি কোণকে কি বলে? সমকোণ। এটাও রাইট, রং না, কারণ মেপে তো আপনি ওটাই পেয়েছেন। কিন্তু বেসিক্যালি উৎপত্তিতে এরকম ভাবে যে একটা রেখার মধ্যে যদি আমি একটা রশ্মি অঙ্কন করি আর রশ্মিদ্বয়ের উভয় দিকের কোণ যদি সমান হয় তাহলে তারা পরস্পর পরস্পর একে অপরের সাপেক্ষে সমকোণ। বোঝেন নাই? খাড়া অবস্থানটা পরে আসছে, মানে দেখেন এই পাশের কোণ আর এই পাশের কোণ যদি আপনি সমান করতে চান তাহলে ওর অবস্থানটা অটো কি হয়ে যায়? লম্বিক অবস্থান হয়ে যায়। তার মানে দেখেন একটা কিসের মধ্যে?
রেখার মধ্যে একটা রশ্মি অঙ্কন করলে যদি রশ্মি দ্বয়ের উভয় দিকের কোণ সমান হয়, কি হয়? সমান হয়। তবে এই কোণ দুটির একটি সাপেক্ষে অপরটি কি কোণ? সমকোণ। এই কোণটা একটা সমকোণ 90 ডিগ্রি, এই কোণটা একটা সমকোণ 90 ডিগ্রি, চাঁদা দিয়ে মেপে তারা দেখছে। আর এর অবস্থানটাকে পরে তারা গবেষণা করে বলতেছে এই বেটা একটা লম্বিক অবস্থান তৈরি করছে, এই বেটা রশ্মি কিন্তু সেটা হচ্ছে লম্বিক রশ্মি বা উলম্ব ভাবে আছে। অনেক ভাষা ব্যবহার করা হয়েছে পরবর্তীতে, কথা বুঝতে পারছি। কিন্তু আমরা নর্মালি যেটা জানি সেটাই লিখে রাখি, 90 ডিগ্রি কোণকে কি বলে? সমকোণ বলে। যাই হোক, কত দূরে আমরা আর পেছাপেছি না করি। এরপরে যদি আমরা চলে যাই, আমরা স্থূল কোণে যদি চলে যাই, তাহলে আমরা সবাই জানি স্থূল কোণের ক্ষেত্রে একটা কোণ কি থাকবে? স্থূল কোণ থাকবে। খুব ভালো কথা, কিন্তু কোণটা কি হবে? শর্ত হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে আর 180 ডিগ্রি থেকে কি হবে? ছোট হবে। এরপরে আমরা সবাই জানি এর থেকে বড় কোণ আরেকটা কোণ আছে, সেটা কি ভাইয়া? সরল কোণ। বলেন এই সরল কোণ কাকে বলে? দেখি কে বলতে পারেন। সরল কোণের সংজ্ঞা আমরা ভুল করছি, বলেন। সরল রেখার, অনেকে আমরা বলে যে সরল রেখার মধ্যে যে কোণ তাকে সরল কোণ বলে, এটা মিথ্যা কথা। যে কোণের মাপ 180 ডিগ্রি, তো চাঁদা দিয়ে মাইপে দেখছেন 180 ডিগ্রি। দেখেন, কোণ তৈরি করতে গেলে দুইটা রশ্মি লাগে, কি লাগে? এখানেও দুইটা রশ্মি থাকে, কিন্তু রশ্মি দুইটার অবস্থান একে অপরের বিপরীতমুখী থাকে এবং সরল রৈখিক অবস্থান থাকে। সরল রৈখিক অবস্থান থাকে। ধরেন এখানেও একটা, এই যে একটা প্রান্ত বিন্দু আছে, কিন্তু এই পাশে আর এই পাশের অবস্থান সরল রৈখিক অবস্থান হয়, কারণ কোণ তৈরি করতে গেলে একটা প্রান্ত বিন্দু লাগে, কি লাগে? এখন এই প্রান্ত বিন্দুর অবস্থানের উভয় দিকের যে রশ্মি, এই রশ্মিগুলোর অবস্থা সরল রৈখিক এবং দেখতে একটা সাধারণ রেখার মতো। এই জন্য আমরা বলি সরল রেখার মধ্যে যে কোণ তাকে কি বলে? সরল কোণ। কিন্তু সরল রেখার মধ্যে যে কোণ তাকে সরল কোণ, এটা মানে আমরা যদি ডেপলি বলি এটা ভুল, ইনফরমেশনটা ভুল। আমরা বলবো এভাবে যে দুটি রশ্মি যদি একে অপরের বিপরীত দিকে সরল রৈখিক ভাবে অবস্থান করে, কিভাবে? সরল রৈখিক ভাবে অবস্থান করে, তবে এদের মধ্যবর্তী অবস্থানকে কি কোণ বলে? সরল কোণ বলে। আর শর্ত সাপেক্ষে এর অবস্থানটার মানটা হয় কত ডিগ্রি? 180 ডিগ্রি। তখন তাকে আমরা বলি সরল কোণ। বুঝতে পারছি? তাহলে এখানেও দুইটা রশ্মি থাকে, কিন্তু রশ্মি দুইটার অবস্থান কি? একে অপরের বিপরীত দিকে, একে অপরের বিপরীত দিকে। কথা বুঝতে পারছি? ওকে, আমরা এতটুকু সবাই ক্লিয়ার কিনা? একটু এনশিওর করবো সবাই। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার হলে লাস্ট ওয়ান কোণ, এখানে আরেকটা কোণ আছে প্রবৃদ্ধ কোণ। কি কোণ? ওই যে মানুষ যেমন বৃদ্ধ হয়ে যায়, কোণের মধ্যে সবচেয়ে বুড়া কোণ, সবচেয়ে বড় কোণ প্রবৃদ্ধ কোণ। বুঝতে পারছি? মানে সরল সরল কতক্ষণ পর্যন্ত থাকে? যতক্ষণ না পর্যন্ত মানুষ ইয়াং থাকে। ধরেন বয়স 50 যখনই ক্রস করে তখন মানুষের কোমর কি হয়ে যায়? বেঁকে যায়। এই সরল কোণটা এবার বৃদ্ধতে পরিণত হবে, তখন তাকে আমরা বলবো প্র লেভেলের বৃদ্ধ, আর সাথে কি কোণ? প্রবৃদ্ধ কোণ। তার মানে এই হচ্ছে আমার একটা রশ্মি, এবার এক সরল কোণ থেকে এর অবস্থানটা বেশি হবে, তখন তাকে আমরা কি কোণ বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে এই প্রবৃদ্ধ কোণের শর্ত হচ্ছে এই কোণের মান 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে কি ছোট। তাহলে 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি কোণ বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। কি কোণ বলবো? আচ্ছা, এই শর্তগুলো নরমাল, এই শর্তগুলো থেকে এমনি সাধারণ যে নরমাল পরীক্ষাগুলো আছে এগুলো থেকে টুকটাক প্রশ্ন ধরে, যার কারণে আমরা একটু লিখে রাখলাম। এখন আমরা যেগুলো জানবো এই জিনিসগুলো হচ্ছে খুব ভালোভাবে আমরা জানার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে আগাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কোণ নিয়ে আমরা আলোচনা করব, আর এই দুইটা কোণের পাশে আমরা 7 স্টার দিয়ে রাখবো। আজকের আলোচনার আদ্যপত্য বা আজকের আলোচনার মূল প্রেক্ষাপট এই দুইটা, সেটা হচ্ছে পুরগার সম্পর্কণ। পুরগার, তো আমরা একটা একটা করে আলোচনা করি। আমি ধরলাম পূরক কোণ। পূরক কোণ একটা আলোচনা করলে আরেকটা অটো হয়ে যায়। পূরক কোণ খুব মনোযোগ দিব। তো নর্মাল থিঙ্কিং এ আমরা এরকমটা জানি, আপনাদের নর্মাল থিঙ্কিংটা আমি একটু স্মরণ করাই দিই, যে এর মধ্যে দুইটা কোণ থাকে, একটা θ1 আর একটা কি θ2, এবং এখানে একটা শর্তও আছে,
থেটা 1 প্লাস থেটা 2 এই দুটার যোগফল কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এবার আসেন, এই যে দুইটা কোণকে যোগ করার পর কত ডিগ্রি পাইলাম? ভাই এই জায়গায় হচ্ছে বড় প্রশ্ন। নরমালি আপনাকে যদি কখনো প্রশ্ন করি আমি, বলেন পুরক কোণ কয়টি, আপনি কি বলবেন? আপনি বলবেন পুরক কোণ তো পুরক কোণই একটি, কারণ দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে পুরক কোণ, কিন্তু ডাহা মিথ্যা কথা। শর্ত সাপেক্ষে 90 ডিগ্রির মধ্যে যে দুইটা কোণ থাকে এই দুইটাই এক একটা পুরক কোণ। মাথায় রাখবেন, এখানে থেটা 1 এর সাপেক্ষে থেটা 2 একটা পুরক কোণ, থেটা 2 এর সাপেক্ষে থেটা 1 আরেকটা পুরক কোণ। তার মানে এখানে পুরক কোণ আছে কয়টা? দুইটা। পুরক কোণ কয়টা? কিন্তু দুইটাকে যোগ করলে যোগফলটা কত ডিগ্রি পাওয়া যায়? কিন্তু কখনো যদি এটা বলেন যে 90 ডিগ্রি কোণকে পুরক কোণ বলে, বা দুটি কোণের যোগফল 90 হইলেই তাকে পুরক কোণ বলে, এটা ডাহা মিথ্যা কথা। দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে, এটা একটা শর্ত। এটা জাস্ট পুরক কোণের কি? নট পুরক কোণ। পুরক কোণের সংজ্ঞা দিব আমরা ঠিক এভাবে, আমরা বলবো দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে এদের একটি কোণকে অপরটির সাপেক্ষে কি কোণ বলে? পূরক কোণ বলে। তার মানে এখানে সাপেক্ষ কথা, এবং পূরক কোণ মানে দুইটা কোণ মাস্ট লাগবে, নট 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে জাস্ট দুইটা কোণকে যোগ করার পর আমি 90 পাবো। দুইটা কোণের যোগফল করার পর যোগফলটা আমি কত ডিগ্রি পাবো? 90 ডিগ্রি পাবো। এখানে 90 ডিগ্রিটা জাস্ট দুইটা কোণের যোগফল, এটা জাস্ট শর্ত হিসাবে আরোপ হয়। তার জ্বলন্ত প্রমাণ এবার একটা প্রশ্নের আঙ্গিকে পাবো। এতটুকু লেখা শেষ? লেখা শেষ হলে একটা প্রশ্ন লেখেন সবাই, একটা প্রশ্ন লেখেন। একটি পূরক কোণের একটা প্রশ্ন লেখেন। একটি পূরক কোণের অর্ধেকের মান কত? 43তম বিসিএস এ আসছিল সম্পূরক দিয়ে, এবার পূরক দিয়েও আসতে পারে। দেখেন প্রশ্নটা আরো ইজি করে দেওয়া থাকে, কিন্তু আমি কোনো ইজি করলাম না, আমি ডিরেক্ট বলে দিলাম। তারপরেও আপনাকে বুঝে নিতে হবে, ভাষা বুঝে নিতে হবে, পূরকের মানে বা অর্থটা আপনাকে বুঝে নিতে হবে। পূরক মানে 90, সম্পূরক মানে 180, এটা থেকে টোটালি বের হয়ে আসতে হবে, তার জ্বলন্ত প্রমাণ দেখেন এখান থেকে পাবেন। ভাই আমি আপনাকে বলছি একটা পূরক কোণের অর্ধেকের মান কত, তো নর্মাল থিঙ্কিং করলে একটা পূরক কোণ হয় 90, আর অর্ধেক মানে 2 দ্বারা ভাগ, আসে কত? উত্তর। কিন্তু 90 কি আপনি ধরতে পারবেন? 90 কি ধরতে পারবেন? আগে আপনাকে ধরে নিতে হবে যে দুইটা কোণ, আসলে প্রশ্নের আঙ্গিকে দুইটা কোণকে আগে আপনাকে তৈরি করে নিতে হবে। কি করে নিতে হবে? তৈরি করে নিতে হবে। কিভাবে? দেখেন ভাই, এখানে যখন আমি একটা সমকোণের স্ট্রাকচার আঁকবো, আমরা তো জানি যে দুইটা কোণের যোগফল যোগ করলে 90 ডিগ্রি হবে, রাইট? দেখেন কি বলছে, একটি পূরক কোণের অর্ধেকের মান। প্রশ্নটার ভাষাটা বুঝেন, একটি পূরক কোণের অর্ধেকের মান, তার মানে একটা পূরক কোণ আপনাকে ধরে নিতে হবে, আর তার সাপেক্ষে আরেকটা অর্ধেক, আর সেটার মান আপনাকে বের করতে বলছে। কথাটা কি বুঝতে পারছি? তাহলে আমি যদি বলি যে ধরি একটি পূরক কোণ এক্স, কারণ একটি পূরক কোণের অর্ধেকের মান, তাহলে একটা পূরক কোণ আমি যা ধরবো তার অর্ধেকের মান আমাকে বের করতে বলছে, রাইট? তাহলে তার অর্ধেক কত বলেন? এক্স ভাগ 2, এক্স ভাগ। এবার আসেন, এই এক্স আর এক্স ভাগ 2 এই দুটারে যোগ করলে শর্ত সাপেক্ষে যোগফল কত? এই যে এটাই হচ্ছে আসল খেলা, এবার দেখেন, তাহলে আমরা এখন শর্ত সাপেক্ষে বলতে পারি এক্স প্লাস এক্স ভাগ 2 দুইটার যোগফল ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। দুইটার যোগফল ইকুয়াল 90 ডিগ্রি। এবার আসেন, আমরা যদি এখানে 2 কে লসাগু নেই, তাইলে কত হয়? 2x প্লাস এক্স ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার আসেন, আমরা যদি 2x আর x যোগ করি 3x, 2 দ্বারা কোনাকুনি গুণ করলে 90, আর 2 গুণ করলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। বা x ইকুয়াল 180 ভাগ 3 কত হয়? 3 6 18 60 ডিগ্রি। বলেন এই 60 ডিগ্রিটা কার মান?
এক্স এর মান, কিন্তু আমাকে কার মান বের করতে বলছে? অর্ধেকের মান মানে কি? এক্স ভাগ 2, 60 ভাগ 2, কত ডিগ্রি পাইলাম? সেন্স কি ফিরছে? এবার কি বুঝতে পারছি? পুরক্ষণ বেসিক্যালি আমাকে যখনই প্রশ্ন করবে, প্রশ্নের ভাষাটা বুঝতে হবে। পুরক্ষণ মানে দুইটা কোণ। কয়টা কোণ? এবং দুইটা কোণের যোগফল ইকুয়াল 90 ডিগ্রি। দুইটা কোণের যোগফল ইকুয়াল। এখন যদি আমাকে প্রশ্ন করে একটি পুরক্ষণের 1/3 মান কত, আমি কি বলবো? একটি এক্স আর একটা এক্স ভাগ 3। 1/5 মান একটি এক্স আর একটা এক্স ভাগ 5। একই স্টাইলে আমরা এখন ম্যাথগুলো করে ফেলতে পারবো। বলেন এটা ক্লিয়ার কিনা? এটা সবাই একটু উঠে নেই খাতায়। একটু খাতায় নোট করে নেই। যারা অনলাইনে আছে সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দিব, আর যদি কেউ রিয়াকশন ইউজ করে না থাকে রিয়াকশন ইউজ করব। বিসিএস এর ক্লাস নাম শুনলেই স্টুডেন্ট কম ক্লাস করে, তার মানে বিসিএস ড্রিমার স্টুডেন্ট খুব কম। যদি খালি হেডিংটা মারতাম যে এটা নিবন্ধনের ক্লাস, বুইরা দুইরা সব ক্লাস করতো। আর বিসিএস মানে ভয় পায়, কেডারু ওরে বাবা বিসিএস কেডার। কিন্তু বিসিএস কে বলা হয় সকল জব পরীক্ষার মা, তাই না? আপনি যদি বিসিএস এর প্রস্তুতি একবার শেষ করেন, প্রাইমারি আপনার কাছে পানি বন্ধা, নিবন্ধন আপনার কাছে পানি বন্ধা, 10 থেকে 20 গ্রেডের সকল চাকরি আপনার কাছে পানি বন্ধা, ব্যাংক জব আপনার কাছে পানি বন্ধা। বিসিএস প্রস্তুতি এমন একটা প্রস্তুতি, এই প্রস্তুতি আপনার মাথায় একবার সেট হয়ে গেছে মানে অন্যান্য জব আপনার কাছে মামুলি ব্যাপার। কারণ মা ছাড়া যেমন সন্তান সম্ভব না, বিসিএস ছাড়া তেমন সাধারণ জব পরীক্ষার সিলেবাস সম্ভব না। সাধারণ জব পরীক্ষার পুরো সিলেবাস কার মধ্যে আছে? বিসিএস এর মধ্যে আছে। বরং বিসিএস এর সিলেবাসটাকে শর্ট করে 4টা সাবজেক্টের উপর একটা প্রপার সিলেবাস দিয়ে প্রাইমারি, নিবন্ধন 10-20 গ্রেড সাজানো হয়েছে। কথা বুঝতে পারছি? এই জন্য যাদের সময় আছে, বয়স আছে, তারা বিসিএস কে ফার্স্ট ড্রিম হিসাবে রাখবেন। কারণ বিসিএস প্রস্তুতি একবার নিতে পারলেই কাজ খেল খতম। এবার আসেন আপনাকে কিছু প্রশ্ন করি, দেখি কারা কারা উত্তর দিতে পারি। বললাম 0 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? পূরক কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? এটা 2024 সালে 2 থেকে 3 বার আসছিল বিভিন্ন জব পরীক্ষায়। 0 ডিগ্রি এর পূরক কোণ। ভাই পূরক কোণ মানে কি? দুইটা কোণ। কটা কোণ? আর দুইটা যোগফল কত হইতে হবে? ভাই অলরেডি একটা কোণ 0 ডিগ্রি, 0 ডিগ্রির সাথে কত যোগ করলে আমার দুইটার যোগফল 90 হবে? 90 যোগ করলে তাহলে 0 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার আপনার একটা প্রশ্ন করতেছে, একই প্রশ্ন আপনাকে বলতেছে 90 ডিগ্রি এর পূরক কোণ কত? 90 ডিগ্রি এর পূরক কোণ কত? তাহলে 90 ডিগ্রি এর পূরক কোণ কত? 0 ডিগ্রি। কারণ এই 90 ডিগ্রি একটা পূরক কোণ হইলে আরেকটা পূরক কোণ 0 ডিগ্রি, দুইটার যোগফল ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। এক কথায় দুইটা কোণ থাকতে হবে আর দুইটার যোগফল কত হইতে হবে? 90 হইতে হবে। এবার দেখেন আরেকটা প্রশ্ন করি, দেখি কার দূর কত দূর। এই প্রশ্নটার উত্তর যারা দিতে পারবেন তারা হচ্ছেন রিয়েল মেধাবী। প্রশ্ন করলাম 90 ডিগ্রি প্লাস 2x ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? এর পূরক কোণ কত? দেখি 90 ডিগ্রি প্লাস 2x ডিগ্রি এর পূরক কোণ কত? বলেন। 15 ডিগ্রি। এই শিখছেন? আমি কি বলছি? দুইটা কোণের যোগফল কত হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। কত হইতে হবে? তাহলে এই বেটা যেহেতু কোণ, তাহলে 90 ডিগ্রি প্লাস 2x ডিগ্রি একটা কোণ, মাইনাস 2x ডিগ্রি নিলে এই বেটা বাদ গিয়ে দুইটার যোগফল কতই আসবে? তাহলে অতিরিক্ত আমাকে কি নেওয়া লাগছে? অতিরিক্ত যা নেওয়া লাগবে, অতিরিক্ত এক কথায় দুইটার যোগফল 90 মিলানোর জন্য আমাকে অতিরিক্ত যা নেওয়া লাগতেছে, তাই তার কি কোণ? তাই তার পূরক কোণ। তাই তার পূরক কোণ। কারণ আপনি যখন 2x বেশি নিবেন, আপনি বেশি সহ তো সেটাকে কি কোণ বলতে পারবেন না? পূরক কোণ বলতে পারবেন না। তখন মাইনাস 2x দিয়ে তাকে আবার 90 আনা লাগতেছে। আনার পর ওর মধ্যাকারেই কোণ অতিরিক্ত দেওয়া লাগছে কত ডিগ্রি বলেন? মাইনাস 2x ডিগ্রি দেওয়ার কারণেই তো সে ব্যাগে আসছে কোথায়? 90 এ। কথা কি বুঝতে পারছি? তাহলে এই 90 ডিগ্রি প্লাস যদি যে ডিগ্রিটা অতিরিক্ত থাকবে ওই ডিগ্রিটাকে মাইনাস করে দিবেন। আবার একই যদি প্রশ্ন আপনাকে করা হইতো, ধরেন আপনাকে প্রশ্ন করা হলো 90 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি এর পূরক কোণ কত? প্লাস 2x ডিগ্রি।
প্লাস এক কথায় অতিরিক্ত যে মানটা আপনি নেবেন ওটাই তার পুরক্ষণ, ওটাই তার মাথা কি ঢুকছে? পারবো না এখন। আর নর্মাল কিছু মদনা প্রশ্ন যেগুলো আসে ওগুলো আমরা এমনিই পারি। কেমনে? আমাকে বলবে এরকম, আমাকে বলবে 50 ডিগ্রি কোণের পুরক্ষণ কত? 50 ডিগ্রি কোণের পুরক্ষণ কত ডিগ্রি? 40 ডিগ্রি। এগুলো তো আমরা এমনিই বুঝি, কিন্তু এটাকেও আপনি ডিরেক্ট 90 থেকে মাইনাস করছেন, ওকে ডান। কিন্তু নর্মালি হওয়ার কথা 50 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইকুয়াল কত ডিগ্রি? কারণ এই 50 ডিগ্রি কোণের যে পুরক্ষণ, এই পুরক্ষণটা এক্স ডিগ্রি ধরে নিছি আমি। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল 90 মাইনাস 50 সমান কত আসছে? 40 ডিগ্রি। ওই জাহালাও তাহাই, কিন্তু নর্মালি দুইটা কোণ ধরে নিতে হয়। ডিরেক্ট মাইনাস করলে তো একই আসে, ঠিক আছে, কিন্তু ডিরেক্ট মাইনাস করলে ব্যাপারটা থিঙ্কিং এ এরকম আসে যে 90 ডিগ্রি মনে হয় পুরক্ষণ, কিন্তু 90 ডিগ্রি আসলে পুরক্ষণ কয়টা কোণের যোগফল? দুইটা কোণের যোগফল 90 হইলেই সেটা কি কোণ? পুরক্ষণ। কথা বুঝতে পারছি? তাইলে আমরা এখান থেকে একটা ইনফরমেশন বুঝতে পারলাম, বা এখান থেকে আমাদের যেভাবেই পেশায় প্রশ্ন আসুক না কেন এখন আশা করা যায় আমরা পারবো। আরেকটা প্রশ্ন আসতে পারে, এই জায়গায় একটু বেশি সময় দিব, কারণ এই জায়গা থেকে যেহেতু প্রশ্ন আসে এই জায়গাটা আমরা একটু সময় নিলে আমাদের সমস্যা নাই। আমাকে বলবে একটি পূরক কোণ 40 ডিগ্রি পূরক কোণের, না আর একটু কঠিন করি, সহজভাবে দিলে তো ভাষাই বুঝে যাবেন। একটি পূরক কোণ 30 ডিগ্রি হলে অপরটির, তাও ভাষা সহজ হয়ে গেল, 1/3 মান কত? 1/3 মান কত? সিম্পলি বোঝা যাচ্ছে না? একটা পুরক্ষণ 30 ধরলাম, একটা 30, তাহলে আরেকটা নর্মাল থিঙ্কিং এ কত আসতেছে বলেন? কত আসতেছে? 60। এখন অপরটির 1/3 মানে এই 60-এর 1/3, 3 একে 3, 3 20 60, কত ডিগ্রি পাইলাম? 20 ডিগ্রি। কথা বুঝতে পারছি? তাহলে এইভাবে একটার মান দেওয়া থাকতে পারে। আবার এই প্রশ্নটাকে আরো অন্যভাবে বোঝাইতে পারে, কারণ ভাষার তারতম্য আনতেই তারা পারে, কিন্তু ভাষাটাকে জাস্ট আমরা ফিল করব, ভাষাটাকে ফিল করলেই বুঝতে পারবো। আমরা কি এতটুকু ক্লিয়ার ভাইয়া? পারবো ইনশাল্লাহ? পারা যাবে না? এখন একই স্টাইলে সম্পর্ক থেকে আমি আপনাকে যেভাবে প্রশ্ন করি আপনি খালি 180 বসাই দিবেন, 90 জায়গায় কত বসাবেন? শেষ। কথা বুঝতে পারছি? এখন সম্পূরক, তারপরও আমরা এক দুটা ম্যাথ করে সামনে আগানোর চেষ্টা করি। হেডিং দেই সম্পূরক কোণ। সম্পূরক কোণ তো নরমালি আমরা জানি সম্পূরক কোণ মানেই হচ্ছে যে এখানে দুইটা কোণ থাকবে। কয়টা কোণ থাকবে? দুইটা কোণের যোগফল কত হবে বলেন? দুইটা কোণের যোগফল কত হবে? 100। ধরলাম θ1 θ2, θ1 প্লাস θ2 এর যোগফল কত ডিগ্রি? এটা হচ্ছে শর্ত, নট সম্পূরক কোণ। সম্পূরক কোণ কি? θ1 এর সাপেক্ষে θ2 একটা সম্পূরক কোণ, θ2 এর সাপেক্ষে θ1 আর একটা সম্পূরক কোণ। কথা কি বুঝতে পারছি? এখানেও দুইটা কোণ থাকবে, কিন্তু এই কোণ দুইটার একটা সাপেক্ষে আরেকটা সম্পূরক কোণ, একটা সাপেক্ষে আরেকটা সম্পূরক কোণ। এবার একটা প্রশ্ন লিখি সবাই, দেখি কারা কারা উত্তর দিতে পারে। আমি এটার উত্তর দিব না। লেখেন 43তম বিসিএস আসা প্রশ্ন। একটি সম্পূরক কোণের 1/3 মান কত? 1/3 মান কত? 1/3 মান কত? দ্রুত উত্তর দিবেন, এটার উত্তর আমি দেব না। একটি সম্পূরক কোণের 1/3 মান কত? একটি সম্পূরক কোণের 1/3 মান কত? যারা অনলাইনে আছি, কোথাও না বুঝলে অবশ্যই আমরা প্রশ্ন করব, ওকে? আর বিসিএস এর ক্লাসে কোনো কথা হবে না, শুধু পড়া হবে। বলেন কত অ্যান্সার, কত আসছে? 25 আসছে? আচ্ছা,
নরমালি আমরা কি জানি, সম্পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? 180। ভাই 1/3 বলছে মানে কি, ধরি একটা কোণ এক্স আর আরেকটা কোণ এক্স ভাগ 3, রাইট? এখন এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? গুড। তাহলে এক্স প্লাস এক্স ভাগ 3 ইকুয়াল 180। তাহলে এখান থেকে 3 লসাগু, তাহলে উপরে হয় 3x প্লাস এক্স ইকুয়াল কত? 180, বা 4x ইকুয়াল 3 18 কত? 54, 540 ডিগ্রি, বা x ইকুয়াল 540 ভাগ কত ভাইয়া? 4, 4 একে 4, 3 আর 4 12, 4 5 20 নাকি? 4 5 20, তাহলে 135 ডিগ্রি পাইলাম। কত ডিগ্রি? 135 ডিগ্রি। কার মান আমাকে বের করতে বলছে? কার মান? 1/3। তাহলে 1/3 মান মানে কি? x ভাগ 3, 135 ভাগ 3, তাহলে 3 আর 4 12, 3 5 15, পাইলাম কত ডিগ্রি? 45 ডিগ্রি। উত্তর কত বলে? 45 ডিগ্রি। এখন অনেকে উত্তর দিচ্ছে এরকমটা, 1/3 বলছে, তাহলে 180 ভাগ 3, 3 6 18 60 ডিগ্রি। হোয়াট আ ফিলিংস ম্যান। অনেক উত্তরও দিচ্ছে অলরেডি, আবার গাউরামি কইরা কমেন্টে। এতক্ষণ কি শিখাইলাম আপনাদের? পূরক সম্পূরকের একই শর্ত, দুইটা কোণের যোগফল সবসময় হয়, পূরক বললে 90, সম্পূরক বললে কি 180, সম্পূরক বললে 180। এতটুকু কাজ করবেন। হ্যাঁ, এটা রিটেন প্রসেস এটাই। আর এখান থেকে ভাই এই রেখারশ্মি কোণ থেকে অন্তত পক্ষে লিখিততে প্রশ্ন আসবে এটা মাথায় নিয়েন না। এখান থেকে সর্বোচ্চ আসলেই পূরক আর সম্পূরক কোণ থেকে আসে। আর আসলে আপনার এটাই লিখিত প্রসেস। চিত্র আঁকবেন, ধরি একটি কোণ এক্স আর একটি কোণ 1/3 হয় এক্স ভাগ 3, দুটি কোণের যোগফল ইকুয়াল 180। ব্যাস, এখান থেকে এক্স এর মান বের করবেন, এক্স এর মান বসাবেন, 3 দ্বারা ভাগ করবেন, 1/3 মান বের হয়ে আসবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের 45। উত্তর হচ্ছে কি 45। ক্লিয়ার? সামনে আগাবো। ওকে, ডান। এখন নরমালি এখানে আপনারা একটা প্রশ্নের উত্তর আমাকে বের করে দেন। এটার উত্তর কিন্তু আমি দিব না, লেখেন সবাই। একটি সম্পূরক কোণের অর্ধেকের মান কত? দ্রুত বের করবেন, মুখে মুখে। একটি সম্পূরক কোণের অর্ধেকের মান কত? প্রশ্ন লেখার দরকার নেই, খালি উত্তর বের করে দেখান। অর্ধেকের মান কত? একটি সম্পূরক কোণের অর্ধেকের মান কত? একটি সম্পূরক কোণের অর্ধেকের মান কত? দ্রুত দ্রুত উত্তর দিতে হবে। কত আসছে? 60 ডিগ্রি। কত ডিগ্রি? কারণ একটা এক্স আর একটা এক্স ভাগ 2 আর ইকুয়াল কত? 180, তাই না? 2 লসাগু নিলে উপরে 2x প্লাস এক্স ইকুয়াল 180, 3x ইকুয়াল 180 আর 2 গুণ করলে 300 কত? 60, x ইকুয়াল 360 ভাগ কত? 3, 3 12 34, 120, 120 এর অর্ধেক কত? এই যে x ভাগ 2, 120 ভাগ 2 সমান কত? 60। ক্লিয়ার? এখন যদি এমসিকিউ আসে এই ম্যাথগুলো আমরা অনেক দ্রুত ক্যাপচার করতে পারবো না? পুরোটা কি লেখার কোনো দরকার আছে? পুরোটা লেখার কোনো দরকার? হ্যাঁ, যদি লিখিততে আসে তাহলে লিখিত প্রসেস আমরা অ্যাপ্লাই করব। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার যদি আমাকে প্রশ্ন করে একই স্টাইলে, বলেন 180 ডিগ্রি এর পূরক কোণ সম্পূরক কোণ কত? 0 ডিগ্রি। আবার যদি আমাকে প্রশ্ন করে 0 ডিগ্রি এর পূরক কোণ কত? আবার যদি আমাদের প্রশ্ন করে 180 ডিগ্রি প্লাস 3x ডিগ্রি এর পূরক কোণ কত? মাইনাস। বুঝছি? তাহলে যাহাই পূরক তাহাই। আবার যদি আমাদের প্রশ্ন করে ধরেন 110 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? 70 ডিগ্রি। কত ডিগ্রি? 70 ডিগ্রি। ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, পারবো। ভুল হবে? ওকে, এবার আমরা হেডিং দেই। তাহলে পূরক আর সম্পূরকে আমি প্রচুর সময় দিচ্ছি। কেন? কারণ এখান থেকেই প্রশ্ন আসে, পূরক সম্পূরক থেকেই প্রশ্ন আসে। ক্লিয়ার? এবার আমরা লাস্ট আর 3টা কোণ সম্পর্কে ধারণা জানবো। অনুরূপ কোণ, একান্তর কোণ। কনফিউশন তৈরি হয় না? এক পাশ দিয়ে পড়ে আরেক পাশ দিয়ে হারায় যায়। কেন? কারণ ওর ভেতরের রসটা আমরা বুঝি না। এটা তো জ্যামিতির কেবল শুরু করলাম ভাই। জ্যামিতির এরপরে ত্রিভুজ বলি, চতুর্ভুজ বলি, যত সূত্র আছে প্র্যাকটিক্যালি চলে আসবে। এই আমরা সূত্র মুখস্থ করি না জ্যামিতির? এটাকে বিলিভ করেন,
যে চতুর্ভুজে আপনি যত সূত্র মুখস্থ করছেন, ত্রিভুজে আপনি যত সূত্র মুখস্থ করছেন, একটা সূত্র মুখস্থ করার দরকার নেই, এগুলো প্র্যাকটিক্যালি চলে আসে, চিত্রে টাঙ্গিয়ে চলে আসে। অথচ আমরা কি করি, সারা জীবন মুখস্থ করে একটা থেতলা বানিয়ে দেই, পরে উদ্দীপক উল্টা পাল্টা করে থাকলে আর ম্যাথ পারি না। এবার আমরা লিখবো সবাই অনুরূপ কোণ, অনুরূপ কোণ আর একান্তর কোণ, অনুরূপ কোণ আর পাশে লিখবো আমরা একান্তর কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ এবং একান্তর কোণ, অনুরূপ কোণ এবং একান্তর কোণ লিখছি সবাই? আচ্ছা, যারা অনলাইনে আছে শুধু আজকে ক্লাস করব, কোনো বাড়তি কমেন্ট নাই, আমি কারো কমেন্ট দেখতেছিও না, খালি পড়াবো। ওকে, আসি। ধরেন এই দুইটা ট্রেন একে অপরের সাপেক্ষে সমান্তরালেই আছে, অথবা ট্রেনের লাইন, এই লাইনের উপর আমি একটা আইকালা বাস দিলাম। দেখেন তো আইকালা একটা বাস দেওয়ার ফলে এখানে কি অনেকগুলো কোণ তৈরি হয়ে গেল না? আচ্ছা, খুব ভালো কথা, একটু মনোযোগ দেই। হ্যাঁ, তো ধরেন এখানে যে কোণগুলো তৈরি হইল, এই কোণগুলোকে আমি আইডেন্টিফাই করলাম। এটা কোণ এ, এটা কোণ বি, এটা কোণ সি, এটা কোণ ডি, এটা কোণ ই, এটা কোণ এফ, এটা কোণ জি, এটা কোণ। খুব ভালোভাবে মনোযোগ দিব, ওকে? কারণ এখানে কিছু কিন্তু আছে, এখানে জ্যামিতির অনেক জায়গায় অনেক ব্যাখ্যা ভুলও আছে। নরমালি আমরা সাধারণ বইগুলোতে দেখবো অনুরূপ আর পূরক কোণ একটা একটা করে দেখানো, কিন্তু আপনি যদি চান এখান থেকে অনুরূপ কোণ, একান্তর কোণ 4টা করে বের করতে পারবেন। কয়টা? 4টা করে, বৈশিষ্ট্য ঠিক রেখে, বৈশিষ্ট্য ঠিক রেখে। কথা বুঝতে পারছি? এবার আসেন অনুরূপ। ধরেন ভাই আমি এখান থেকে বের হইলাম, বের হওয়ার পর নিচে হঠাৎ করে আমার একজন ডট ডটের পছন্দ হইলো। এখন এই পছন্দের মানুষটাকে যদি আমি আমার করতে চাই, সে ফুচকা খাইতে পছন্দ করে, তাহলে তার ফুচকা খাওয়াইতে হবে না? সে আমাকে হঠাৎ করে টিএসসি থেকে ফোন দিয়ে বলতেছে টিএসসি তে আসো, এখন আমার টিএসসি তে যাওয়া লাগবে না? তার মানে সে বামে গেলে বামে যাওয়া লাগতেছে, ডানে গেলে ডানে যাওয়া লাগতেছে, সে ফুচকা খাইতে বললে ফুচকা খাইতে হচ্ছে। তার মানে তার অনুরূপ আচরণ করতে হচ্ছে কিনা বলেন? তো অনুরূপ কোণ ঠিক আপনার পছন্দের মানুষের মতোই, ও বামে গেলে আপনার বামে যেতে হবে, ও ডানে গেলে আপনার। তাহলে মনে রাখবেন অনুরূপ মানে হচ্ছে একই রূপ একই দিকের সমান সমান কোণ, একই রূপ একই দিকের সমান সমান কোণ। এই যে আইকালা বাস যে দেখতেছেন, এই বাসের বাম চিন্তা করলে বামের কোণ, ডান চিন্তা করলে এই বাম পাশের যে সমান সমান কোণ তারাই অনুরূপ কোণ, আবার ডান পাশে গেলে ডান পাশের যে সমান সমান কোণ তারাই অনুরূপ কোণ। এবার আসেন এখানে যদি আমরা জিনিসটাকে এভাবে ব্যাখ্যা করি, দেখেন কোণ এ, এটা বামে আছে, তাহলে কোণ এ এর সমান দেখেন তো কোথায় কোণ আছে? কোণ ই, তাহলে কোণ ই। এবার আসেন কোণ সি, বলেন তো কোণ সি এর সমান আর কোথায় কোণ আছে? কোণ জি, কোণ জি। এরা হচ্ছে অনুরূপ কোণ। নরমালি আপনি বিভিন্ন বইয়ে দেখলে দেখবেন এই কোণটা শুধু অনুরূপ কোণ দেওয়া, সেটা হচ্ছে কোণ সি আর কোণ জি। কথা বুঝতে পারছি? কিন্তু আপনি এখান থেকে পুরো বৈশিষ্ট্যটা মনে রাখবেন যে একই দিকের সমান সমান কোণ সবই কি কোণ? অনুরূপ কোণ। মনে থাকবে? এবার যদি আপনি ডান পাশে যান, বলেন ডান পাশে কোণ বি, বলেন তো কোণ বি এর সমান কে কোণ? কোণ এফ, কোণ এফ। এবার বলেন এখানে আছে কোণ ডি, কোণ ডি এর সমান কোন কোণ? কোণ এইচ। এরা সবই এক একটা কি কোণ বলেন? অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ। এরা সবাই এক একটা অনুরূপ কোণ, একই রূপ একই দিক, একই রূপ একই দিক। একই রূপ মানে কি? সমান সমান, সমান সমান। হ্যাঁ, ক্লাসটা বিসিএস 49তম বিসিএস এর জন্য এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা যদি এবার একান্তরে চলে আসি, একান্তর, একে অপরের অন্তর, একে অপরের। ভাই এখানে একটা কিন্তু আছে, এখানে ব্যাখ্যার মধ্যে আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় আগে অথেন্টিকটা বলি, এরপরে বাড়তি গুলো বলে দেই, বাড়তি যদি কোনো কারণে আসে বিসিএস এ তাও যাতে আপনি পারেন। শোনেন, যদি একান্তরের ক্ষেত্রে বলে, একান্তরের ক্ষেত্রে নরমালি মনে রাখবেন এই যে ছেদক, এই ছেদক বিন্দুর মানে ভেতরে যে কোণগুলো থাকে বিপরীত দিকে, এই কোণগুলোকে বেসিক্যালি কি কোণ বলা হয়? একান্তর কোণ। মনে রাখবেন এটা জেড, জেটের ভেতরের কোণ, একে অপরের বিপরীত দিকের কোণ। উল্টা জেট, উল্টা জেট। কথা বুঝতে পারছি? সোজা জেট উল্টা জেট, এতটুকু মনে রাখবেন। সোজা জেট উল্টা জেট, সোজা জেট, এই সোজা জেট উল্টা জেটের মধ্যে যে কোণ
তাই একান্তর কোণ, এতটুকু মাথায় রাখবেন শুধু। কেন বললাম? কারণ এতটুকুই বইয়ের মধ্যে আছে, এর বাইরে যেটা আমি এখন যে কোণগুলোকে একান্তর কোণ বলবো এগুলো কিন্তু বইয়ের মধ্যে পাবেন না, কিন্তু তারপরেও মনে রাখবেন। কিন্তু সবার আগে প্রায়োরিটি দিবেন কি? সোজা জেট আর কারে? উল্টা জেটে। তারপরে বাদ বাকি প্রসেস আপনি অ্যাপ্লাই করেন। কথা বুঝতে পারছি? এবার আসেন, সোজা জেট যদি আপনি চিন্তা করেন, দেখেন তো ভাই, এই বেটা একটা সোজা জেট, তাহলে কোণ সি আর কোণ এফ কি কোণ? আবার এটা একটা উল্টা জেট, কোণ ডি আর কোণ ই কি কোণ? একান্তর কোণ। এই যে উল্টা জেট, এই যে সোজা জেট, বুঝতে পারছি? তাহলে এখানে কোণ সি সমান কোণ এফ, এরা কি কোণ? একান্তর কোণ। আবার উল্টা জেট, উল্টা জেট, কোণ ডি আর কোণ ই, কোণ ডি সমান কোণ ই, এরাও কি কোণ? বলেন বলেন। এরাও হচ্ছে একান্তর কোণ, কিন্তু এখানে আরো একান্তর কোণ আছে। আসি এবার এই দুটাকে আমরা প্রায়োরিটি দিব বেশি। এবার ব্যাখ্যার ভেতরে যদি যাই, তাহলে বেশ কিছু গবেষক যারা জ্যামিতি নিয়ে গবেষণা করছেন, কারণ আমরা বললেই তো আর জ্যামিতি ক্রিয়েট হবে না, যারা দিয়ে গেছেন তাদেরটাই বলতে হবে। যদি কোনো কারণে আমরা এটাকে বর্ধিত করি, কি করি? আর নিচেরটাকেও যদি কি করি, তাইলে এখানেও দেখেন একান্তর কোণ তৈরি হয়, কোণ এ কোণ এইচ, কোণ বি কোণ জি। বুঝতে পারছি? তাহলে এখানে এই কোণ এ এটা আছে বামে, এবার দেখেন কোণ এইচ এটা আছে কোথায়? ডানে। একটা বামে একটা ডানে, একটা বামে একটা ডানে, একটা ডানে একটা বামে, মানে বিপরীত দিকে। এদের কোণগুলো কোন অবস্থানে থাকতে হবে? বিপরীত অবস্থানে থাকতে হবে, কিন্তু সমান হইতে হবে। কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে কোণ এ আর কোণ এইচ এরাও হচ্ছে একান্তর কোণ। আবার দেখেন কোণ বি আর কোণ জি, এই কোণ বি আর কোণ জি এরাও একান্তর কোণ। এই দুইটার ব্যাখ্যা আপনি কোথাও পাবেন না আপাত দৃষ্টিতে, এই দুটাকে অপশনাল হিসেবে রাখবেন আর এই দুটাকে প্রায়োরিটি দিবেন। বুঝতে পারছি? কারণ অনেক বইয়ের মধ্যে দেওয়া আছে এই জেটের অন্তস্থ মানে ভেতরের যে কোণ, ভেতরের যে বিপরীত দিকের কোণ, এদেরকে শুধুমাত্র কি কোণ বলা হয়? একান্তর কোণ বলা হয়। কি কোণ বলা হয়? কথা বুঝতে পারছি? তাহলে এখন কি আর হারাবে? অনুরূপ মানে একই রূপ, একই দিক, একই দিকে সমান সমান কোণ হলে তাকে কি বলবো? আর যখন জেট আকৃতির কোণগুলো থাকবে একটা বামে একটা ডানে, এদেরকে কি কোণ বলবো? একান্তর কোণ বলবো। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ? ওকে, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হতে পারলাম। অবশ্যই প্রাইমারির জন্য প্রযোজ্য। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে আগাই। লাস্ট ওয়ান কোণ আর একটা কোণ সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আপনি কি জানেন যে বিপ্রতীপ কোণের সংজ্ঞা সারা জীবন ভুল শিখছেন? তার জ্বলন্ত প্রমাণ আজকের স্লাইড, যখন প্রশ্ন সমাধানে যাব তখন বুঝতে পারবেন। এই যে বেসিক গুলো শিখলেন না, এখন প্রশ্ন সমাধানে গেলে আপনি 99% প্রশ্নই পাবেন, 1% প্রশ্নে আমার হাত দেওয়া লাগতে পারে। তার প্রমাণটা একটু পরে পাবো আমরা। দেখেন বিপ্রতীপ কোণ, হেডিং দেই। এই বিপ্রতীপ কোণের অথেন্টিক সংজ্ঞা কেউ দিতে পারবেন? এনি পারসন? পারলে গিফট আছে। বলেন কি শিখছেন সারা জীবন? যে দুটি সরল রেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত কোণ দ্বয় সমান হলে তাকে কি বলে? ভুল। কথা বুঝতে পারছি? এটাকে আমরা একটু শুধরায় নেই যে আসলে এটা কি জিনিস। একটু মনোযোগ দেন। বিপ্রতীপ কোণ দুটি সরলরেখা পরস্পর পরস্পরকে ছেদ করবে ভাই, কোনো সমস্যা নেই। ছেদ করার পর ছেদ বিন্দুর বিপরীত দিকের কোণগুলোও সমান হবে। θ1 সমান θ2 এবং θ3 সমান θ4। এটাও ঠিক আছে, এতটুকুও ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই এতটুকু হচ্ছে ভাই শর্ত, নট বিপ্রতীপ কোণ। আজকের পর থেকে মনে রাখবেন বিপ্রতীপ কোণ হচ্ছে একটার সাপেক্ষে আরেকটা। আপনাকে যদি কখনো বলা হয় বিপ্রতীপ কোণ কয়টি, আপনি যেভাবে মুখস্থ করছেন তাতে করে বলবেন শর্ত সাপেক্ষে দুইটি, কারণ বিপরীত দিকের কোণ সমান হলে তাকে কি বলে? বিপ্রতীপ কোণ। তাহলে হয়ে গেল কয়টা? দুইটা। সমান সমান একটা, সমান সমান একটা। কিন্তু এখানে বিপ্রতীপ কোণ আছে চারটা। কয়টা? আপনাকে ডিরেক্ট প্রশ্ন করতে পারে বিপ্রতীপ কোণের চারটি কোণ, চারটি কোণ, এদের বৈশিষ্ট্য কি? আপনাকে বলতে হবে একটির বিপরীতের অপরটিকে সমান রাখতে হয় এবং একটার সাপেক্ষে আরেকটা বিপ্রতীপ কোণ হয়। অর্থাৎ এখানে θ1 এর সাপেক্ষে θ1 এর সাপেক্ষে θ2 একটা বিপ্রতীপ কোণ, θ3 এর সাপেক্ষে θ4 একটা, θ4 এর সাপেক্ষে θ3 একটা, θ1 এর সাপেক্ষে θ2 একটা, অর্থাৎ একটার সাপেক্ষে আরেকটা বিপ্রতীপ কোণ। তার জ্বলন্ত প্রমাণ প্রাইমারি 2018 সালে একটা প্রশ্ন আসছিল, ওখানে বলেই দেওয়া আছে ডিরেক্টলি। একটু পরে প্রশ্ন সমাধান করলে বুঝতে পারবো। তাহলে আপনার পুরো বৈশিষ্ট্য ঠিক আছে যে দুটি সরলরেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে
ছেদ বিন্দুর বিপরীত কোণদ্বয় যদি সমান হয় তবে সমান কোণদ্বয়ের একটির সাপেক্ষে অপরটিকে কি বলে? বিপরীত কোণ বলে। এখানে জাস্ট একটির সাপেক্ষে অপরটি এই কথাটা নিয়ে আসতে হবে। একটির সাপেক্ষে অপরটি, একটির সাপেক্ষে অপরটি। আমি কি কথা বুঝাইতে পারছি? এই বিপ্রতীপও রেখে মানে একটা ভাষা নিয়ে আসবেন, সেটা হচ্ছে একটির সাপেক্ষে অপরটি। কথা ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা নর্মালি কি করি? ভুল করে থাকি। তো এই যে সহজ সহজ ছোট ছোট জিনিসগুলোর ইনফরমেশন ল্যাক থাকার কারণে আমরা কিন্তু অনেক বড় বড় জায়গাগুলোতে গিয়ে ভুল করি। আমরা কি এতটুকু ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, আরেকটা কোণ সম্পর্কেও আমরা একটু ধারণা নিয়ে রাখি, জাস্ট মনে মনে। সদৃশ কোণ। কি কোণ? মনে রাখবেন, একটা কোণের মান 30 ডিগ্রি হলে আরেকটা কোণের মান যদি 30 হয়, তাহলে এদেরকে আমরা কি বলবো? সদৃশ কোণ মানে হচ্ছে সমান কোণ। কি কোণ? সমান কোণ। সদৃশ কোণ মানে কি কোণ? সমান কোণ। ওই যে সদৃশ কোণী ত্রিভুজ যখন আমরা বলি, একটা ত্রিভুজের 3 কোণ অপর ত্রিভুজের 3 কোণের সমান, তখন তাকে আমরা কি বলি? সদৃশ কোণী ত্রিভুজ। কিন্তু যদি সদৃশ কোণ শুধু বলে, তাহলে সদৃশ কোণ মানে কি? সমান দেখতে দৃশ্যের কোণ। সদৃশ মানে কি? সব থেকে সমান, দৃশ্য মানে দৃশ্য, সমান দৃশ্যের কোণ, সদৃশ কোণ। এগুলা ভাষার মধ্যে অনেক মজা আছে। যাই হোক, আমরা ওইদিকে না যাই। এবার আমরা প্রশ্ন সমাধানে চলে আসি। ওকে, আমরা প্রশ্ন সমাধানে চলে আসব। এই সোহাগ সাহেব, স্লাইড কো, স্লাইড কো, স্লাইড। আচ্ছা, এবার কিন্তু আমরা প্রশ্ন সমাধান। আচ্ছা, হয়েছে, আর টাচ করার দরকার নাই। ক্লিয়ার? ওকে, এবার দেখেন 99% প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমি শুধু এখানে বসে বসে আঙ্গুল চুষবো। বলেন উত্তর কি? জ্যামিতি সর্বপ্রথম আলোচনা করা হয় কোথায়? এখানে কিন্তু গ্রীসও আছে। তাহলে উত্তর কাকে দিব? মিশর। কেন মিশর দিব? কারণ আমি বলছি মিশর গ্রিস দুইটাই যদি থাকে, মিশর গ্রিস যদি দুইটাই থাকে, তাহলে প্রায়োরিটি দিব কাকে বলেন? মিশরকে। কাকে প্রায়োরিটি দিব? মিশরকে। যদি কোনো কারণে মিশর না থাকতো, তাহলে প্রায়োরিটি কে পাইতো? গ্রিস। ক্লিয়ার? ওকে, 2 নাম্বার প্রশ্ন। এগুলোতে কিন্তু আমি সময় দেবো না, লেখারও সুযোগ দেবো না, কারণ এগুলো সব হাইলাইটসে আছে, বইয়ের মধ্যে আছে, লেকচার শিটে আছে। ওকে, ক্লিয়ার? যা শিখছি বেসিকে শিখছি, এবার যা শিখবো এখান থেকে যা শিখবো এগুলো নিজে প্র্যাকটিস করব। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন। দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? সমান্তরাল রেখা ছেদ করে? এই ছেদ করে? জীবনও ছেদ করে না। সমান্তরাল রেখা মানে এরা একজন আরেকজনের সাপেক্ষে সমান দূরত্ব বজায় রেখে সারা জীবন চলতেই থাকে। তাহলে কয়টি বিন্দুতে ছেদ করে? 0 বিন্দুতে ছেদ করে। কয়টি বিন্দুতে? 0 বিন্দুতে ছেদ করে। দ্রুত যারা অনলাইনে আছে ধুমধাম উত্তর দিব শুধু। এখন শুধু উত্তর চলবে, উত্তর উত্তর পর্বে চলে আসছে আমরা। পরের প্রশ্নে চলে আসেন। বলেন রেখার কয়টি প্রান্ত বিন্দু আছে? বলেন বলেন বলেন। রেখার কি কোনো প্রান্ত বিন্দু আছে? রেখার কোনো স্থির প্রান্ত বিন্দু নেই, কারণ রেখার প্রান্ত বিন্দু সারা জীবন চলমান। সারা জীবন কি চলমান? হ্যাঁ, যদি বলতো রেখাংশের কয়টি প্রান্ত বিন্দু আছে, তাইলে কয়টি হইতো? যদি বলতো নাসির স্যারের কয়টি, সরি রশ্মির কয়টি প্রান্ত বিন্দু আছে, তাহলে কি কয়টা হইতো? একটা। কয়টা হইতো? একটা। পরের প্রশ্নে চলে যায়। দেখেন পরের, এই দেখছেন, মানে পেছানোর চেষ্টা করে। দেখেন কিছুটা হলো চেষ্টা করছে কিনা বলেন। 2 মিটার দিয়ে দিছে, মান টান দিয়ে দিছে। বলতেছে কি দেখেন, যে দুটি লাইন একে অন্যের থেকে কত মিটার দূরে? সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। এরপরে বলতেছে আবার তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে। দেখছেন, মনে হচ্ছে যে মিলিত হবে মনে হয় কোনো একটা মিটারে গিয়ে, কিন্তু আমাদেরকে আটকায় দিছে কি কথা বলে? সমান্তরাল। সমান্তরাল কথা উচ্চারণ আছে মানে তারা কখনোই মিলিত হবে? কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়, কখনোই মিলিত হবে। সমান্তরাল রেখা কখনো মিলিত হয় না, কখনো মিলিত হয় না। পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, 5 নাম্বার প্রশ্ন দেখি আমরা। দেখেন এখানে বলছে একটি সরলরেখার সাথে একটি রশ্মি মিলিত হয়ে যে দুটি ভাই মনে রাখবেন, সন্নিহিত কোণের ব্যাপারটা ক্লিয়ার করে নেই। সন্নিহিত কোণ মানে পাশাপাশি দুটো কোণ থাকলে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের স্পেসিফিক কোন বৈশিষ্ট্য? ধরেন আপনি এখানে একটা সূক্ষ্ম কোণ আঁকলেন, এখানেও যদি দুইটা কোণ থাকে, এরাও কি কোণ? আবার ধরেন একটা সরল কোণের মধ্যে পাশাপাশি দুইটা কোণ আছে,
এরাও সন্নিহিত। আবার ধরেন 90 ডিগ্রি কোণের মধ্যে দুইটা কোণ আছে, এরাও সন্নিহিত। মানে সন্নিহিত কোণের স্পেসিফিক কোন বৈশিষ্ট্য, পাশাপাশি দুইটা কোণ থাকলেই তাকে কি বলবো? তাহলে এখানে আমাকে বলছে একটি সরল রেখার সাথে একটি রশ্মি অঙ্কন করলাম। ভাই সরল রেখার সাথে একটা রশ্মি অঙ্কন করছেন, সরল রেখার সাথে একটা রশ্মি দিছি, বলেন এই যে দুইটা কোণ তৈরি হইলো, যে দুইটা সন্নিহিত কোণ মানে কি পাশাপাশি দুইটা কোণকে সন্নিহিত কোণ বলে। এখন বলছে তাদের সমষ্টি কত, সমষ্টি করলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। কারণ একটা সরল কোণের মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি কোণ থাকে, 180 ডিগ্রি কোণ থাকে। পরের প্রশ্ন দেখেন কি বলছে, বলতেছে একটি কোণের মান 80 ডিগ্রি হলে কোণটির মান কত? কোণটি কি কোণ? ভাই 80 ডিগ্রি কোণকে আমরা কি কোণ বলি? সূক্ষ্ম কোণ। কি কোণ? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট কোণ। এগুলো কোনো ব্যাপারই না। এখন দেখেন সব প্রশ্নের উত্তর দিতে পারবেন আলহামদুলিল্লাহ। বেসিকই হচ্ছে আসল জিনিস। ভাই দৌড়েস না। দুটি রশ্মি দ্বারা উৎপন্ন একটা কোণ। ভাই ধরেন দুইটা রশ্মি দিয়ে আমি একটা উৎপন্ন কোণ করছি, এই একটা রশ্মি, এই একটা রশ্মি, কোণ দিলাম কত ডিগ্রি? ধরেন 60 ডিগ্রি। কত ডিগ্রি? তা এক সরল কোণ। আচ্ছা এক সরল কোণ যেহেতু বলছে, তা ধরেন আমি একটা কাজ করলাম, এখানে একটা কোণ তৈরি করলাম, এখানে একটা কোণ তৈরি করলাম। ধরেন এই কোণটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত ডিগ্রি? এবার আমি এটাকে যদি বিপরীত দিকে বর্ধিত করি তাহলে এক সরল কোণ হয়ে যাবে। কি কোণ হয়ে যাবে? তাহলে বলেন এই কোণের মান কত? 120 ডিগ্রি কোণকে আমরা কি কোণ বলবো বলেন তো? এই কোণটা একটা স্থূল কোণ তৈরি হয়ে গেল না? কি কোণ তৈরি হয়ে গেল? স্থূল কোণ। তাই এখানে বলেই দিছে যে দুটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। এক সরল কোণ হতে তা বিয়োগ করলে উৎপন্ন কোণটি কি হবে? উৎপন্ন কোণটি 120 ডিগ্রি হবে, যা একটা স্থূল কোণ, যা একটা স্থূল কোণ। ওকে, পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, দেখেন একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলাম। ভাই সরল রেখা, ভাই উপরে লম্ব অঙ্কন করতে বলছে, কয়টা পাইলাম? দুইটা। কয়টা পাইলাম? হ্যাঁ, যদি উপর না বলে বলতো উভয় দিকে লম্ব অঙ্কন করলে, তাইলে কয়টি হইতো? 4টা। তাহলে উভয় দিক মানে কি নিচের দিকেও লম্ব অঙ্কন করতাম, এতে করে এখানেও আরো দুইটা সমকোণ পাইতাম। সেক্ষেত্রে উত্তর হইতো কয়টা? যেহেতু উপর বলছে তাহলে কয়টা? দুইটা। তাহলে উত্তর হচ্ছে দুইটা। উত্তর হচ্ছে দুইটা। ক্লিয়ার সবাই? ওকে, পরের প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই, দেখেন 9 নম্বর প্রশ্নটা এই যে খুবই মজার একটা প্রশ্ন। এরকম একটা প্রশ্ন অলরেডি আমরা সলভ করে আসছি, আশা করছি আমরা পারবো। তো সম্পূরক বলছে, ভাই সম্পূরক মানে 180। সম্পূরক মানে তাহলে একটা কোণ 51, ধরি আরেকটা কোণ x ডিগ্রি, দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? এই অপর সম্পূরক কোণেরই কত অংশ চাইছে, তার মানে x এর মানটা বের করবো, x এর 1/3 মান বের করলে আমার আনসার শেষ, রাইট? যদি বলতো একটি সম্পূরক কোণের 1/3 মান কত, তাহলে ধরতাম একটা x আরেকটা x/3, দুইটা যোগফল ইকুয়াল 180, রাইট? তাহলে এই জায়গায় x এর মানটা কত হইলো বলেন? 180 থেকে যদি আমি 51 মাইনাস করি তাহলে কত? 129 ডিগ্রি। তাহলে এই যে x এর 1/3 মানে কি? x এর মানে গুণ, x এর 1/3 মানে 1/3, 3। তাহলে x এর মান কত বলেন? তাহলে 129 দ্বারা 1/3 কাটাকাটি করলে 3 আর 4 ভালো, 3 3 আর 9, 43। তাহলে উত্তর কত? ক। ক্লিয়ার? কঠিন ছিল? তাহলে এগুলো হচ্ছে খুবই সিম্পল ম্যাথ, এগুলো আমরা আশা করি আর কখনো ভুল করব না। তাহলে 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/3 মান বলছে। মূলত অপর সম্পূরক কোণটি 129, 129 এর 1/3, 129 গুণন 1/3। তাহলে আমার উত্তরটা আসতেছে 43। বলেন সবাই ক্লিয়ার কিনা? ওকে, পরের প্রশ্নে চলে গেলাম। দেখেন দুটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে কোণ দুটি পরস্পর। ভাই একটা কথা মনে রাখবেন, সাপেক্ষে যা, পরস্পরতা, একটির অপরটির এই ধরনের কথা যদি উচ্চারণ করে সেটাও তাই। মানে এই ভাষাগুলোর মধ্যে কোনো তারতম্য নাই। তো এখানে পরস্পর বলছে মানে দুইটা কোণকে একটা সাপেক্ষে আরেকটাকে বলছে। আর যেহেতু বলছে দুইটা কোণের যোগফল 2 সমকোণ, 2 সমকোণ মানে কি? 180। আর 180 ডিগ্রি কোণের মধ্যে পরস্পর মানে একটা সাপেক্ষে আরেকটাকে মেনশন করছে, একটা সাপেক্ষে আরেকটাকে। তাহলে একটা সাপেক্ষে আরেকটাকে আমরা কি কোণ বলবো?
সম্পূরক। হ্যাঁ, যদি 90 হইতো তাহলে কি বলতাম? পূরক। কি বলতাম? পূরক। যখনই দেখবো দুইটা কোণের যোগফল 180 তখন সম্পূরক, আর যখনই দেখবো 90 দুইটা কোণের যোগফল তখন কি বলবো? পূরক। ক্লিয়ার? দেখেন এর পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে, মজার প্রশ্ন। এটার উত্তর দেখেন, এখানে ভাঙ্গেই বলছে 38তম বিসিএস আসছে প্রশ্নটা। এটার উত্তর আর আমাদের দেওয়ার দরকার আছে? বলেন বলেন, মুখে মুখে বলেন না, কত উত্তর আসবে? এই তো 30। কেমনে? এখন আপনি যদি বলতেন যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, এখানে কিন্তু ভাঙ্গে দিচ্ছে যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কিন্তু আমি কি আমার প্রশ্ন ভেঙে দিছিলাম? আমার প্রশ্নটা আরো ডিরেক্ট স্ট্রেট করছি, কিন্তু প্রশ্নের ভাষার মেথড কি একই। কথা কি বুঝতে পারছি? সবসময় পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল, সম্পূরক কোণ মানেও দুইটা কোণের যোগফল। তাহলে ধরি একটি কোণ x আর একটা x ভাগ, দুইটার যোগফল কত? পূরক বলছে মানে কি? 90। তাহলে উপরে 2x ইকুয়াল 2 দ্বারা গুণ, সরি উপরে 3x, আচ্ছা 2x প্লাস x, নিচে 2 ইকুয়াল 90, 3x ইকুয়াল 180, x ইকুয়াল কত? 60, 318 60। তাহলে অর্ধেকের মান কত? x ভাগ 2 মানে কি 60 ভাগ 2 সমান কত পাইলাম? এটা করছি অলরেডি, এই জন্য দ্রুত করলাম। আচ্ছা তাহলে এটার উত্তর হচ্ছে 30। এটার উত্তর হচ্ছে, কেউ আবার ভুলে বললেন না সম্পর্কের অর্ধেক মানে হচ্ছে 45। তাহলে শুধু বাস নাইকালা বাসও পাইতে পারেন। অনেকে দেখা যাবে যে একটি পূরক কোণের অর্ধেকের মান 45 দাগায় দিয়ে বাসায় এসে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, পরে দেখে মিলায় হায় 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 কি করলাম, যা করছি সবই বাস। আচ্ছা, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ, আবার 2 সমকোণ বলছে বা 180 ডিগ্রি বলছে। ভাই একটি অপরটির, এই যে বললাম না একটু আগে ভাষা তো শিখাইছি, পরস্পর একটি অপরটির, এগুলো কি ভাষা? একই ভাষা। তাহলে এটা কি কোণ? সম্পূরক কোণ। কি কোণ? সম্পূরক কোণ। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে সম্পূরক কোণ। তাহলে উত্তর হচ্ছে আমাদের মিস্টার গ। ভাই এর পরের প্রশ্নটা কি বলছে দেখেন, বলতেছে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? বলেন 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? কঠিন? 50। কত ডিগ্রি? 50 ডিগ্রি। পরের প্রশ্নে চলে গেলাম। দেখেন দুইটা কোণ দেওয়া আছে সম্পূরক কোণ, একটা কোণ এ একটা কোণ কি বি। ধরলাম আমার এখানে দুইটা কোণ দেওয়া আছে, একটা কোণ এ, এটা কোণ এ, কোণ এ এর মান দেওয়া আছে 115 ডিগ্রি। তাহলে কোণ বি এর মান কি আপনি বের করতে আপনার দাঁত মুখ ভাঙিয়ে যাইবে? 180 থেকে 115 বাদ দিলে থাকে কত? কত থাকে? 65 ডিগ্রি। তাহলে উত্তর বাবু ইস কত বলেন? 65 ডিগ্রি। 65 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্নে চলে গেলাম। দেখেন 50 ডিগ্রি এর পূরক কোণ কোনটি? কতটি? কোনটি? 40। 50 ডিগ্রি 50 আর 40 90, 50 আর 40 90, যোগ করলে দুইটা করে যোগফল 90। এরপরে দেখেন দুটি সন্নিহিত কোণ, কি কোণ? দুটি সন্নিহিত কোণের যোগফল 2 সমকোণ, একটি অপরটির, আবার বলছে একটি অপরটি মানে কি বলেন? সম্পূরক। একটি অপরটি বললেই সম্পূরক। পরস্পর একটি অপরটির, এগুলো একই কথা, একই ভাষা, সেগুলোকে আমরা কখনো ভুল করব না। দেখেন 55 ডিগ্রি এর পূরক কোণ কত? একটা 55 আর একটা x সমান কত? 90। তাহলে x ইকুয়াল 90 মাইনাস কত? 55, থাকে কত বলেন? 35। আছে 35? আছে। মিস্টার ক। ক্লিয়ার? সামনে গেলাম, 18 নম্বর প্রশ্নে চলে গেলাম। বলেন 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? প্রবৃদ্ধ। কোণের মধ্যে বৃদ্ধ কোণ, তার নাম প্রবৃদ্ধ কোণ। এখন যদি প্রশ্ন করতো 2 সমকোণ থেকে বড়, 4 সমকোণ থেকে ছোট কোণকে কি বলে? প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। আচ্ছা ওমা, এই পরের প্রশ্নটাই তৈরি। তাহলে বলেন এটার উত্তর কি? 2 সমকোণ থেকে বড় এবং 4 সমকোণ থেকে ছোট, এই কোণকে কি বলে? প্রবৃদ্ধ কোণ বলে। কি কোণ বলে? প্রবৃদ্ধ কোণ বলে। ওকে, এই অধ্যায় থেকে নরমালি প্রশ্ন কঠিন করার মতো জায়গা নাই। যতটুকু বেসিক শিখছি অতটুকু থেকেই সবসময় প্রশ্ন আসবে। বুঝতে পারছি? প্রশ্ন কঠিন করবে কোত্থেকে? ত্রিভুজ, চতুর্ভুজ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন কঠিন করার চান্স আছে না, শুধু কঠিন করবি। এই দেখো ভাইয়া, এই প্রশ্নের উত্তর আমার মনে হয় এখন আপনারা নিজেরা দিবেন। দেখছেন প্রশ্নটা ভালো করে পড়েন তো, এবার বুঝতে পারতেছেন কিনা? কি হবে বলেন? দুটি
সরল রেখা পরস্পর ছেদ করলে কি বলছে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলে? এটা কি আমি প্রশ্ন করছি? কর্তৃপক্ষ প্রশ্ন করছে, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালে। এবার কি বুঝতে পারছি যে বিপরীত কোণের অথেন্টিক সংজ্ঞা? তাহলে এটা হচ্ছে বিপরীত কোণ। কি কোণ? বিপরীত কোণ। ক্লিয়ার? বুঝতে পারছি? এই জন্য এই যে চারটি কোণের কথা বলছি, দেখেন তারাও চারটি কোণের কথা উল্লেখ করছে। আমার শেষে গিয়ে বলছে তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলে? একটির বিপরীত কোণকে অপরটির বিপরীত কোণ বলে। কি কোণ বলে? বিপরীত কোণ বলে। এবার এই প্রশ্নটার দিকে আমরা একটু তাকাই। একটি সরলরেখার সাথে একটি রশ্মি মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত? কত? এটা কোনো প্রশ্ন বলেন? এটা অলরেডি পড়েই আসছি আমরা উপর থেকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন, কঠিন ছিল? তাহলে আমরা সব ধরনের তথ্য জানতে পারছি। রেখা, রশ্মি, রেখাংশ এবং কি ছিল আমাদের হেডিং এ? কোণ। তাহলে এই যে যে জিনিসগুলো আমরা জানলাম, রেখা, রেখাংশ, রশ্মি এবং কোণ, এই পুরো অধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট বলতে পুরোকা সম্পর্ক, আর কোনোটাই না। বাদ বাকিগুলো ওয়ান কাইন্ডস অফ আমরা বলতে পারি। আরেকটা প্রশ্ন ছিল সম্পর্কের, যেটা আমাদের 43তম বিসিএসে আসছিল, সেটা হচ্ছে একটি সম্পর্ক কোণের 1/3 মান কত? তা পারবো না, ওটা অলরেডি করাই দিছি না? এরকম প্রশ্ন যদি এখান থেকে যেভাবেই আসুক না কেন, আশা করা যায় যে আর আমরা কখনো ভুল করব। ক্লিয়ার সবাই? আচ্ছা, যারা অনলাইনে আছি কলেজের ভাই কলেজের বোনেরা, আমি দেখছি একেবারে নাগাতার আপনারা যে সংখ্যক স্টুডেন্ট ছিলেন একেবারে শেষ পর্যন্ত ঠিক ওই সংখ্যক স্টুডেন্ট ক্লাস করছেন। তার মানে ক্লাসটা পুরোটাই যারা করছেন, আশা করছি এই টপিকটা আমরা ক্লিয়ার করতে পারছি। তবে পরের ক্লাসে আমরা আরো বেশি মজা পাবো। পরের ক্লাসটা বহুভুজ এবং ত্রিভুজ অ্যাডজাস্ট করে করব, এবং পরের ক্লাসে দেখবেন বহুভুজে সারা জীবন সূত্র মুখস্থ করছেন না, প্র্যাকটিক্যালি সূত্র অটো চলে আসবে চিত্রের ভিত্তিতে। বহুভুজের দেখা গেছে যে আপনারা কি শিখছেন? অন্তস্থ কোণের সমষ্টি বের করার জন্য এক ধরনের সূত্র, একটা অন্তস্থ কোণ বের করার জন্য এক ধরনের সূত্র, বাহু সংখ্যা বের করার জন্য এক ধরনের সূত্র। ভাই এগুলো সূত্র বলতে কিছু নাই, সূত্র যত সূত্র সব গাইডের মধ্যে, বইয়ের মধ্যে। বুঝতে পারছি? এই গাইড বইকে স্কিপ করে আপনাকে প্র্যাকটিক্যালি মাথাটাকে ফিল করতে হবে, তাইলেই দেখবেন যে মাথা ক্রিয়েট হয়ে যাবে। সো আপনাদের তাহলে আপনারা যেতে পারেন যারা অফলাইনে আছেন। আচ্ছা, যারা অনলাইনে আছে তাদের জন্য আমি কিছু কথা বলি। আমাদের 49তম বিসিএস এর একদম নতুন ব্যাচের ক্লাস হইল, 49তম বিসিএস। সেই 49তম বিসিএস এর জন্য যারা আমরা প্রস্তুতি নিতে চাচ্ছি তাদেরকে আমি বলবো যে আপনারা চাইলে অনলাইনেও প্রস্তুতি নিতে পারবেন, অথবা চাইলে অফলাইনে এসে মিরপুর 10-এও প্রস্তুতি নিতে পারবেন, অথবা বাংলাদেশে আমাদের যতগুলো জায়গায় শাখা আছে সকল শাখায় গিয়েও আপনারা প্রস্তুতি নিতে পারবেন। এবার যারা 49তম বিসিএস এর প্রস্তুতি নিতে চাচ্ছেন, কারণ 48তম বিসিএস কিন্তু পুরোটাই হবে স্পেশাল, 49তম বিসিএস এর প্রস্তুতি যারা নিতে যাচ্ছেন তারা চাইলে অনলাইনে যুক্ত হইতে পারবেন আমাদের সাথে। এটার অনলাইন কোর্স ফি বেসিক্যালি আমাদের 5200 টাকা অনলাইনে, আর অফলাইন কোর্স ফি এটা হচ্ছে আমাদের 14200 টাকা। এই 14200 টাকা হচ্ছে আমাদের অফলাইন কোর্স ফি। তবে এখন আপনারা স্যারে ভর্তি হওয়ার একটা সুযোগ রয়েছে, আপনারা এসে চাইলে ভর্তি হতে পারবেন। যারা অনলাইনে আজকে ভর্তি হইতে যাচ্ছেন তারা 10টা সাবজেক্টের প্রপার লেকচারশিট সহ 4200 টাকায় ভর্তি হওয়ার একটা সুযোগ পাচ্ছেন। তো যারা ভর্তি হতে চাচ্ছি তারা আমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করব, 01901519501020300405। এগুলো সবই আমাদের হটলাইন নাম্বার। এই নাম্বারগুলোতে যারা অনলাইনে আছে তারা চাইলে আমরা যোগাযোগ করতে পারবো ইনশাআল্লাহ। ক্লাস কি কেটে দিছ? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যান আমি আসতেছি। হ্যাঁ বসেন। তাহলে ঠিক আছে আমার কলেজের ভাই কলেজের বোনেরা, মাস্টার্স প্রি পাস করে কি বিসিএস যে আবেদন করে, মাস্টার্স পাস করে আপনি প্রিলি পাস করবেন না গিল্লাই।
স্যার আমি প্রাইমারি রেগুলার ব্যাচে করছে, আমার হাইলাইটস ব্যাচে ভর্তি হতে চাই। আচ্ছা, যারা বিসিএস এ আসতে চাই তাদের জন্য, এছাড়াও যারা বিসিএস এর বাইরের কোনো ব্যাচে যুক্ত হতে চাই যুক্ত হতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার অফলাইনে ক্লাস করব, হ্যাঁ অফলাইনে ক্লাস করতে পারেন, চলে আসেন, জাস্ট মিরপুর 10-এ চলে আসবেন, এসে লাইব্রেরি সুবিধা সহ পড়তে পারবেন। অথবা রংপুরে আমাদের শাখা আছে, রংপুরে ভর্তি হতে পারবেন, দিনাজপুরে ভর্তি হতে পারবেন, তারপরে হচ্ছে আমাদের শেরপুর, জামালপুর, হ্যাঁ টাঙ্গাইল, বগুড়া, এরপরে হচ্ছে আমাদের খুলনা, তারপরে পটুয়াখালী, বরিশাল, এরপরে হচ্ছে আমাদের হবিগঞ্জ, সব জায়গায় আমাদের শাখা আছে। কক্সবাজারে যাব আমি আগামী শুক্র এবং শনিবার। এই আগামী শুক্র এবং শনিবারে কক্সবাজারে আমার সেমিনার রয়েছে, সেখানেও আপনারা ভর্তি হতে, সব জায়গায় ভর্তি হতে পারবেন। তবে যাদের অফলাইনে করার সামর্থ্য নেই বা অফলাইনে আপনারা আসতে পারবেন না বা অফলাইনে আপনার আশেপাশে শাখা নাই, তাদের জন্য আমি বলবো এখন আমাদের এই 49তম বিসিএস এর জন্য আমি জাস্ট অফার দিলাম। এটা বেসিক্যালি 5,200 টাকার কোর্সটা কিন্তু আপনারা যারা আজকে ইনস্ট্যান্ট ভর্তি হবেন তারা 4,200 টাকায় ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন। বুঝতে পারছি? তারা কিন্তু 4,200 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ওকে, আর ক্লাস কেমন ছিল আশা করছি সবাই বুঝতে পেরেছেন। পুরো ক্লাস জুড়ে আমার জায়গা থেকে যতগুলো বেসিক ইনফরমেশন দেওয়ার পুরোটাই আমি দিয়ে দিয়েছি। ওকে, কি বলবো? সেলিম রেজা ভাই কি প্রশ্ন করছেন, কি বলেন? স্যারের বাসা কি জামালপুরে? না, আমার বাসা জামালপুরে না, আমার বাসা রংপুরে। ঠিক আছে স্যার, ডিগ্রি পাস করে প্রাইমারিতে আবেদন করা যায়? হ্যাঁ, প্রাইমারিতে মনে হয় পারবেন, নিবন্ধনও পারবেন। আশিকুর রহমান, আচ্ছা আমি আর সময় নিচ্ছি না। এছাড়াও যদি কারো মনে হয় যে না আমরা প্রাইমারিতে ভর্তি হব বা নিবন্ধনে ভর্তি হব বা 10 থেকে 20 গ্রেডে ভর্তি হইতে পারবো, সেক্ষেত্রে আমরা জাস্ট আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করব। এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা ভর্তি হতে পারবো ইনশাআল্লাহ। আর 49তম বিসিএস এর আমাদের আজকে প্রথম ক্লাস হইলো, সো আপনারা চাইলে একদম শুরু থেকে আমাদের সাথে জার্নি শুরু করতে পারেন 49তম বিসিএস এর। সো 49তম বিসিএস এর জন্য যারা জার্নি শুরু করতে চান তারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে আজকের সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।